এই যে ম্যাডাম, আর কতক্ষণ ঘুমাবেন? এবার তো উঠুন, সকাল 6টা বাজে। এটা আপনার বাপের বাড়ি নয় যে 10টা পর্যন্ত ঘুমাবেন। কিন্তু জয়ের ডাক যেন ঘুমন্ত নিহার কানেই পৌঁছালো না। জয় এবার আর সহ্য করতে না পেরে নিহার কোমরে দিল একটা লাথি। জয়ের শক্ত পায়ের লাথি খেয়ে নিহা আধো আধো চোখ খুলে তাকালো। সামনের মানুষটিকে দেখে বড় সড়ো একটা ঢোক গিলে দ্রুত ফ্লোর থেকে উঠে বসলো। যাক, উঠলি তাহলে ভালোই হলো, নয়তো আরেকবার ডাকতে হলে কপালে শুনেছিল। বাই দ্য ওয়ে, জলদি উঠে আমার জন্য ব্রেকফাস্ট রেডি কর, আর শার্ট প্যান্টগুলো আয়রন করে রাখিস। আর একটা কথা, হাত ঘড়ি খুঁজে রাখিস, ওটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। আমি মর্নিং ওয়াকে যাচ্ছি, আধা ঘন্টার মধ্যে এসে যেন সব রেডি পাই। অ্যান্ড ইউ নো না আমি প্রতিদিন কয়টার ঘর থেকে বের হই, সো হারি অফ, নয়তো কাল রাতে মারের কথা নিশ্চয়ই ভুলে যাসনি। মাইন্ড ইউট। কথাগুলো ধমক দিয়ে বলেই জয় গদগদ পায়ে রুম থেকে বের হয়ে গেল। আর নিহা এক দৃষ্টিতে জয়ের যাওয়ার দিকেই তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। আসলে কাল রাতে স্বামী নামক মানুষটির হাতে মার খেয়ে নিত্যকার মতো কখন যে ঘুমিয়েছিল তার কোনো হিসেব নেই। এই হবে হয়তো রাত 1টা 2টার দিকে। শোয়া থেকে উঠে বসতে গিয়েও যেন হাজারো ব্যথা অনুভব করতে হলো শরীরে। নিহার প্রতিদিনকার অভ্যেস এটা। স্বামী নামক মানুষটির হাতে বিনা দোষে কোনো না কোনো অজুহাতে সারাদিনে একবার মার খাবেই খাবে। আর এখন যেন এই মারটাই নিহার নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে। পৃথিবী উল্টে গেলেও, পৃথিবীর সব কিছু পাল্টে গেলেও নেহার শরীরে মার পড়াটা যেন পাল্টায় না কোনোভাবেই। কালও তার ব্যতিক্রম হয়নি। সামান্য একটা ভুলের রেস ধরে ওকে পশুর মতো মেরেছে স্বামী নামক জানোয়ারটি। জয়ের মার খেয়ে ফ্লোরেই শুয়ে নীরবে চোখের জল ফেলেছে সে। কাঁদাটাও আজকাল নীরবে আসে, কারণ শব্দ করে কান্না করলেও এই বাড়িতে ওর কান্না শোনার জন্য কেউই নেই। আর যে ওর কান্না শুনবে সে তো কখনোই শুনবে না হয়তো ওর এই আর্তনাদ। কাল মার খাওয়ার মেন কারণ হচ্ছে কাল রাতে জয় যখন খাবার খেয়ে রুমে এসেছিল, তখন প্রতিদিনের মতো সে রুমে চলে আসার একটু পরে নিহা ওর জন্য 1 কাপ গ্রিন টি নিয়ে এসেছিল। মূলত ওই নিহাকে বিয়ের পর দিন কড়া আদেশ দিয়ে রেখেছে যেন প্রত্যেক দিন রাতে সে রুমে আসার পর 1 কাপ গ্রিন টি বানিয়ে আনে। আর যদি এর বিপরীত হয় তাহলে কপালে দুঃখ আছে। তাই নিহাও স্বামীর আদেশকে মান্য করে প্রতিদিন জয়ের জন্য গ্রিন টি নিয়ে আসে। কিন্তু কাল রাতে নিহার কিচেনে একটু কাজ বেশি ছিল বলে রুমে আসতে একটু দেরি হয়ে যায়, আর ভুলবশত গ্রিন টিও আনতে ভুলে যায়। আসলে কপাল খারাপ হলে যা হয় আর কি, ব্যাস, আর কি লাগে। জয় নিহার গায়ে হাত তোলার জন্য প্যান্টের বেল্ট খুলে পাষাণের মতো নিহার শরীরের প্রতিটা অংশে আঘাত করেছিল। আর নিহার সইতে না পেরে ফ্লোরেই লুটিয়ে পড়েছিল। তারপর ব্যথাযুক্ত শরীর নিয়ে কখন যে ঘুমিয়েছে তার কোনো হিসেব নেই। নিহা এবার কাতরাতে কাতরাতে আস্তে করে বসা থেকে উঠে দাঁড়ালো। সারা শরীরে ব্যথা করছে, কিন্তু এই ব্যথাটাও এখন ওর জন্য বিষের মতো হয়ে দাঁড়িয়েছে। কারণ এই অসহ্য ব্যথা নিয়েই এখন কলুর বলদের মতো সারাদিনের কাজগুলো করতে হবে। আর যদি এর বিপরীতে একটু এদিক সেদিক হয় তাহলে আবারও জয় ওর গায়ে হাত তুলতে 2বার ভাববে না। যদিও জয় সারাদিন বাড়িতে থাকে না, কিন্তু নিহার ভুল ত্রুটিগুলো যেন জয়ের কাছে পৌঁছাতেও 2 মিনিটও লাগে না। নিহা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর কিচেনে চলে আসলো ব্রেকফাস্ট রেডি করবে বলে। কি অদ্ভুত, বাসায় সার্ভেন্ট থাকা সত্ত্বেও নিহাকে বাড়ির সব কাজ করতে হয়। সার্ভেন্ট যেন নাম মাত্র এই বাড়িতে আছে। হয়তো রায়হান সাহেবের ভয়ে সার্ভেন্টকে মা, ছেলে আর মেয়ে কেউ বিদায় করেনি, কারণ নিহার উপর ওদের অমানসিক টর্চারগুলো যে ধরা পড়ে যাবে। নিহা নাস্তা তৈরি করছে আর কান্না মিশ্রিত চোখে ভাবছে কতটা সুন্দর ছিল তার জীবন। 1 বছর আগেও সে কতটা হাসতো, কত হাসি খুশি ছিল এই মেয়েটি। আর এখন নিয়তি এমন এক জায়গায় এসে তার করিয়ে দিয়েছে যে আর চাইলেও হাসি বের হয় না মুখ দিয়ে। শুধু মিথ্যে হাসির অভিনয় করে যেতে হয় দিনের পর দিন। 1 বছরের ব্যবধানে সবকিছু যেন পাল্টে গিয়েছে। হ্যাঁ, নিহার বিয়ে হয়েছে প্রায় 1টা বছর ছুঁই ছুঁই। আর এই 1 বছরে এমন কোনো দিন যায়নি যেদিন নিহা মার খায়নি কিংবা কথা শোনেনি। নিহার মনে পড়ে গেল সেই দিনটির কথা, যেদিন ওর জয়ের সাথে বিয়ের কথাবার্তা হওয়ার
ওর বাবা অতিমাত্রায় খুশি হয়েছিল। উনি ভেবেছিলেন বন্ধুর ছেলের সাথে তার একমাত্র মেয়েটার বিয়ে হলে হয়তো মেয়েটা সুখেই থাকবে, কারণ জয়দের ঘরে তেমন কোনো লোক নেই, শুধু জয়, জয়ের ছোট বোন আর জেসি। আর জয়ের বাবা মাই আছে। নিহার বাবা ভেবেছিল মেয়েকে কম সদস্যের পরিবারে বিয়ে দিলে মেয়েকে তেমন খাটুনি করতে হবে না, মেয়েটা ওনার সুখেই থাকবে। আর সবচেয়ে বড় কথা হলো রায়হান সাহেব অনেক ভালো একজন মানুষ, তাই ওনার ছেলে মেয়েও আর বউও নিশ্চয়ই অনেক ভালো হবে। কিন্তু ওই যে কথায় আছে না, পানি অল্প হলেও কুমির সহজেই থাকতে পারে, এখানেও ঠিক তাই। জয়ের বাবা ছাড়া বাকি তিনজন নিহার গায়ে হাত তুলেছে, নিহাকে রোজ কথা শোনায়। নিহা ব্যথাযুক্ত শরীর নিয়ে যত দ্রুত সম্ভব সকালের নাস্তা রেডি করে রুমের দিকে হাঁটা ধরল, কারণ এখন আবার জয়ের শার্ট প্যান্টগুলো আয়রন করতে হবে। আর ওর শার্ট প্যান্ট আয়রন করা মানে যুদ্ধে জয়ী হওয়া, কারণ ওর শার্ট প্যান্টগুলো এত ভালো করে আয়রন করতে হয় যে 2টা শার্ট প্যান্ট আয়রন করতে 10টা শার্ট প্যান্ট আয়রন করার সমপরিমাণ সময় লাগে। তার উপর আবার ঘড়িটাও খুঁজে বের করতে হবে, কে জানে ঘড়িটা কোথায় আছে, নয়তো আবার ওকেই চোর ভেবে দোষারোপ করবে। নিহা রুমে এসে শার্ট প্যান্ট আয়রন করে ঘড়িটাও খুঁজে বের করে ড্রেসিং টেবিলের উপর রাখলো। আজ ভাগ্য হয়তো ওর পক্ষে ছিল বলে সব জয় আসার আগেই করে ফেলতে পেরেছে, নয়তো কত সময় তো এইসব করতে না পারে বলে সকাল সকাল চড়া থাপ্পড় কপালে জোটে। কিন্তু আমাদের সমাজে আজও একটা প্রবাদ আছে, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। নিহার ক্ষেত্রেও ঠিক তাই, সবকিছু ঠিকঠাক করলেও যেন জয়ের চোখে ওর কিছু একটা ভুল পড়বেই। আজও তার ব্যতিক্রম হলো না। সব রেডি করার পর জয় যখন মর্নিং ওয়াক করে বাসায় আসলো, তখন নিহা ডাইনিং এ ছিল। মূলত ডাইনিং এ সবার জন্য নাস্তা সাজাচ্ছিল। ডাইনিংটা ড্রয়িং রুমের সাথে অ্যাটাচ হওয়ায় ড্রয়িং রুম থেকে ডাইনিংটা সরাসরি চোখে পড়ে। জয় বাহির থেকে এসে ড্রয়িং রুমের সোফায় রেস্ট করার জন্য বসতেই ডাইনিং এ নাস্তা সাজানোর নিহার দিকে চোখ গেল, আর সাথে সাথে ডাক দিল। নেহা, নেহা। জয়ের কণ্ঠটা বেশ রাগান্বিত শুনিয়েছে, সাথে সাথে জয়ের ডাক অনুসরণ করে জয়ের দিকে তাকালো নিহা। আমার জন্য এক গ্লাস জুস বানিয়ে নিয়ে আয় তো রুমে। আজ খুব টায়ার্ড লাগছে, তাড়াতাড়ি আসিস, ফ্রেশ হতে হবে আমার আবার। নিহা হাতের কাজ রেখে দ্রুত জয়ের জন্য এক গ্লাস জুস বানিয়ে নিয়ে গেল রুমে। জয় বিছানায় বসেছিল। নিহা ধীর পায়ে হেঁটে জয়ের সামনে গিয়ে ওর দিকে জুসের গ্লাসটা এগিয়ে দিল, কিন্তু দুর্ভাগ্যবশত জুসের গ্লাসটা নিহা জয়ের হাতে দিতে গিয়েই গ্লাসটা ধপ করে ফ্লোরে পড়ে গেল। সামান্য জুস গিয়ে জয়ের গায়েও পড়ল। ব্যাস এতটুকুতেই জয় যেন রেগে ফায়ার। যদিও গ্লাসটা নিহার হাত থেকে নয়, বরং ওর হাত থেকেই পড়েছে, কিন্তু তাতেও কি, ওই যে কথায় আছে না, যত দোষ নন্দ ঘোষ। জয়ের ক্ষেত্রেও ঠিক তাই, দোষটা তার হলেও সে মানতে নারাজ। সব দোষ গিয়ে পড়ল নিহার উপর। রেগে মেগে বসা থেকে উঠে জোরে একটা চড় বসিয়ে দিল নিহার গালে। তারপর রাগী গলায় বলল, কিরে, একটা কাজও কি ঠিক করে করতে পারিস না? তোর বাবা মা কি তোকে কোনো কাজই শিখায়নি? যখনই দেখি তুই শুধু হুটহাট এটা ফেলে দিস, ওটা ফেলে দিস। ঘরের জিনিসগুলো কি তোর বাপের টাকাই কেনা যে এভাবে হাত থেকে ফেলে দিস? অবশ্যই তোর বাপের তো আমাদের বাড়ির চাকর হওয়ার সামর্থ্যও নেই। এইসব কখনো চোখে দেখেছে নাকি? তাই তো মেয়েকে বড়লোক ছেলে দেখে গলায় ঝুলিয়ে দিয়েছে। ছোট লোক কোথাকার। রাগী কণ্ঠে কথাগুলো বলে জয় নিজের গায়ে পড়া জুসগুলো হাত দিয়ে হালকা সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। নিহা জয়ের সব কথা, এমনকি ওর হাতের মারধর পর্যন্ত সহ্য করতে পারলেও কেন যেন নিজের বাবা মাকে নিয়ে কিছু বললে সেটা সহ্য করতে পারে না। এখনো পারল না, জয়ের দিকে তাকিয়ে বলেই ফেললো, তবে কণ্ঠটা বেশ শান্ত রেখেই বলল, প্লিজ, আপনার যা বলার আমাকে বলুন, কিন্তু আমার বাবা মাকে নিয়ে কিচ্ছু বলবেন না। দোষটা আমি করেছি। ওনাদের কেন আপনি এখানে টানছেন? দরকার পড়লে আপনি আমাকে মারেন, কাটেন, যাই করেন, তবুও প্লিজ ওনাদের নিয়ে কিচ্ছু বলবেন না। ওনাদের তো কোনো দোষ নেই। ব্যাস, নিহার শান্ত কণ্ঠে বলা কথাগুলো যেন জয়ের রাগকে বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। জয় এমনিতেই ওর কথার পিঠে কথা বলা পছন্দ করে না, তারপর এখন তো ওর কথার পিঠে কথা বলা ব্যক্তিটা ওর সবচেয়ে অপছন্দের ব্যক্তি নিহা। জয়ের যেন কথাগুলো সহ্য হলো না, রাগী চোখে নিহার দিকে তাকালো। নিহা তো ওর চাহনি দেখে ভয়ে শুকনো ঢোক গিলছে। এখন না জানি আবার সকাল সকাল কপালে কি আছে। কথাগুলো বলে যে জয়ের রাগকে বাড়িয়ে দিয়েছে সেটা পরিষ্কার বুঝতে পারছে, কিন্তু ওরই বা কি দোষ? ও দোষ করেছে, যা বলার ওকে বলবে।
কিন্তু বাবা মাকে কথা শোনাবে কেন? বাবা মায়ের তো কোনো দোষ নেই। তোর এত বড় সাহস, তুই আবার মুখে মুখে তর্ক করিস? তোর বাবা মাকে নিয়ে কথা বলছি বলে খুব গলায় ফোসকা পড়ছে না? তোর সাহস কি করে হয় আমার মুখের উপর কথা বলার? তোকে তো আজ আমি। বলেই জয় নিজের প্যান্টের বেল্টটা খুলে নিতে লাগলো। নিহা যেন বেল্ট খুলতেই দেখেই ভয়ে সিটিয়ে গিয়েছে। হাত পা রীতিমতো কাঁপছে ওর। এখন আবার গরু ছাগলের মতো মার খেতে হবে। কথাটা ভাবতে নিহার সারা শরীর কাঁপছে। নিহা কিছু বলতে চেয়েও যেন বলতে পারছে না, কারণ সে বরাবরই নিজের জন্য জয়ের কাছে কোনো সাফাই দিতে পারে না। আজ পর্যন্ত একটা বারও নিজের নির্দোষ হওয়ার কথা বলতে পারলো না জয়ের কাছে। সব সময় বিনা দোষেই চড় থাপ্পড় বেল্টের মার এসব সহ্য করেছে। এখনো তাই হলো। জয় নিজের বেল্ট খুলে পশুর মতো মারতে লাগলো নিহার শরীরে। বল, আর কখনো মুখের উপর কথা বলবি কিনা? বল, আর কোনোদিন এই দুঃসাহস করবি কিনা আমার মুখের উপর কথা বলা? হ্যাঁ, আমার মুখের উপর কথা বলা? তোকে তো আজ আমি মেরেই ফেলবো, ছোট লোক কোথাকার। জয় কথাগুলো বলছে আর নিহার শরীরে একটা করে বেল্ট আঘাত করছে। নিহা যেন এত মার সহ্য করতে না পেরে ফ্লোরেই লুটিয়ে পড়ল। ও মা গো, আল্লাহ গো, ও মা, আল্লাহ গো। কিন্তু নিহার এসব আর্তনাদ কি জয়ের কানে পৌঁছাচ্ছে? নিহার ফ্লোরে লুটিয়ে পড়াটা যেন ওর জন্য মারতে আরো সুযোগ হয়েছে। বেল্টের আঘাতের পাশাপাশি এবার পা দিয়েও লাথি দিতে লাগলো নিহার পেটে পিঠে। আর নিহা, সে তো বোবার মতো মুখ বুঝে সব মার সহ্য করে যাচ্ছে। জয় ততক্ষণে নিহার শরীরে আঘাত করছে, যতক্ষণ না সে নিজে ক্লান্ত হয়েছে। যখন নিহাকে মারতে মারতে নিজের হাতটাই ব্যথা হয়ে আসলো, তখন মারাটা থামিয়ে বেলটা বিছানায় ছুঁড়ে ফেলে ওয়াশরুমে চলে গেল। আর নিহা সেখানেই শুয়ে রইল। কাল রাতের আর আজ সকালের মার খেয়ে এখন যেন পুরোপুরি শরীরটাই অসাড় হয়ে পড়েছে নিহার। পুরো শরীর যন্ত্রণায় করছে ব্যথায়। ফ্লোর থেকে উঠে বসার শক্তিটাও যেন হারিয়ে ফেলেছে। জয় আসার আগে আগে কয়েকবার উঠে বসতে চেয়েও ব্যর্থ হলো। প্রায় আধা ঘন্টা পর জয় ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। আর এসে এখনো নিহাকে ফ্লোরে শুয়ে কাতরাতে দেখে নাক মুখ কুচকে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। হয়তো প্রতিদিনের মতো আজও কোনো ক্লাব কিংবা হোটেলে যাওয়ার জন্য রেডি হবে এখন। আর নয়তো বা গার্লফ্রেন্ডকে ডেটিং এ নিয়ে যাওয়ার জন্য রেডি হবে। রেডি হতে আয়নার দিকে তাকিয়ে জয় বলল, আর শুয়ে না থেকে এবার উঠে গিয়ে আমার কাপড়গুলো ধুয়ে দিয়ে। অনেক কাপড় জমা হয়ে আছে আমার। এখনো বেঁচে আছিস? মরে যাসনি যে? এতক্ষণ মরার মতো শুয়ে থাকবি? জলদি উঠে ওয়াশরুমে যা। মিনিট বিশেকের মধ্যেই জয় রেডি হয়ে বের হওয়ার জন্য প্রস্তুত হলো। কিন্তু নিহাকে এখন ফ্লোরে শুয়ে থাকতে দেখে মেজাজটা যেন চটে গেল। তবে গায়ে হাত না তুললেও ধমক দিতে ভুল করলো না। কি হলো, এখনো শুয়ে আছিস কেন? আজ কি সারাদিন শুয়ে থাকার প্ল্যান করেছিস নাকি? বলছি না আমার সব কাপড়গুলো ধুয়ে দিতে? কথা কি কানে যায় না? জলদি ধুয়ে শুকিয়ে সন্ধ্যার আগে আয়রন করে রাখবি, আমাকে যেন আর বলতে না হয়। আমি এখন বাইরে যাচ্ছি, এসে যদি কোনো রকম অনিয়ম দেখি তাহলে হচ্ছে তোর। বলেই জয় রুম থেকে বেরিয়ে গেল। নিহা প্রায় 1 ঘন্টা পর ব্যথাযুক্ত শরীর দিয়ে নিহা প্রায় 1 ঘন্টা পর ব্যথাযুক্ত শরীর নিয়ে কাপড় ধোয়া শেষ করলো। এখন আবার দুপুরের জন্য রান্না করতে হবে। তাই আর কোনো রকম দেরি না করেই কিচেনের দিকে হাঁটা ধরলো। সিঁড়ি দিয়ে নামার সময় দেখা হলো জেসির সাথে। জেসি ডাইনিং থেকে নেমে আসছিল। নিহাকে খুঁড়িয়ে হাঁটতে দেখে থেমে জিজ্ঞেস করলো, কি ব্যাপার ভাবিজি? আমার ভাই বুঝি আজকেও আদর করেছে? হুম, আজ কি আদরের ডোজটা একটু বেশিই ছিল? হুম, অবশ্য তোমাকে দেখেই বোঝা যাচ্ছে আজ ডোজ একটু বেশি হয়েছে। বলি কি, এত কিছুর পরেও কেন পড়ে আছো এই বাড়িতে? এবার হলেও তো চলে যেতে পারো। গেও কোথাকার। তখনই সায়লা বেগম অর্থাৎ জয়ের মা আসলো। উনি তাচ্ছিল্য হেসে বললেন, আরে জেসি, কি বলছিস তুই এসব? কাকে কি বলছিস? ও কেন যাবে এখান থেকে? ও তো এই বাড়ির রাজত্ব করবে বলেই পণ করে এই বাড়িতে ঢুকেছে। দেখছিস না তোর বাবাকে কিভাবে বশ করে নিয়েছে? বন্ধুর মেয়ে করে করেই তো সব সময় মাথায় তুলে রাখে। আমাদের কোনো কথাই বিশ্বাস করে না ওর কথা ছাড়া। ভাগ্যিস জয় আমাদের সাথে ছিল, নয়তো এই গেও ভূতটা তো পুরো বাড়ি নিজের কবজায় করে নিত। যত সব। কেন যে তোর বাবা এই গেও মেয়েটাকে আমার ছেলের বউ বানাতে গেল আমি বুঝি না। আমার ছেলে ওর থেকে 1000 গুণ সরস মেয়ে বিয়ে করতে পারতো। এইসব বলতে বলতে শায়লা বেগম আর
ওনার গুণধর মেয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলেন, আর নিহা চুপচাপ কিচেনে চলে গেল। কোনো রকম রিয়্যাক্ট কিংবা প্রত্যুত্তর করলো না, কারণ এইসব আজ নতুন কিছু নয়। প্রতিদিনই এসব নানান কথা ওকে শুনতে হয়। এই বাড়িতে আসার পর থেকে ওর কপালে খাবারের চেয়ে কথা আর মারই জোটে বেশি। মাঝে মাঝে তো বলতে বলতে গায়ে হাতও তুলে মা মেয়ে, আর সবসময় ভাবে কিভাবে জয়কে দিয়ে মার খাওয়াবে নিহাকে। জয় এমনিতেই এই বিয়েতে রাজি ছিল না, কারণ নিহা গ্রামের মেয়ে, আর জয় হচ্ছে শহরের অত্যাধুনিক ছেলে, যাকে বলে আলট্রা মডার্ন। সবসময় পার্টি, ক্লাব, নেশা করা, বাবার কামানো টাকা অযথাই খরচ করাই হচ্ছে জয়ের নিত্যদিনের কাজ। আর নিহাকে বউ হিসেবে না মানার দ্বিতীয় কারণ হচ্ছে জয়ের একটা গার্লফ্রেন্ড আছে, মীরা। সেও জয়ের মতো ওভার স্মার্ট, যেই কারণে জয়ের পুরো ফ্যামিলির চোখের মনি সে, শুধুমাত্র জয়ের বাবা ছাড়া। রায়হান সাহেব তো এই মেয়েটাকে দু চোখে সহ্য করতে পারেন না। ওনার কলিজার টুকরো হলো নেহা, যাকে উনি নিজের মেয়ের চেয়েও বেশি ভালোবাসেন। তবে রায়হান সাহেব জানেন না যে ওনার ছেলে মীরাকে ভালোবাসে। উনি মনে করেন মীরা মেয়েটা শুধু ওনার ছেলের বন্ধু, তাছাড়া আর কিছুই নয়। দিনটা কোনো মতে পেরোলেও রাতটা যেন বরাবরই কালো। রাতে সবাই ডাইনিং এ বসে খাবার খাচ্ছে, তবে নিহা বাদে, কারণ নিহার ডাইনিং এ বসাটা ওরা মা ছেলে মেয়ে কেউই পছন্দ করে না। যদিও রায়হান সাহেব প্রতিদিনই বলেন নিহাকে ডাইনিং এ বসতে, কিন্তু নিহা বসে না, কারণ শ্বশুর চলে যাওয়ার সাথে সাথে ওর কি হবে সেটাও ও ভালো করেই জানে। সবার খাওয়া শেষ হয়ে গেলে নিহা এবার ডাইনিং পরিষ্কার করে কিচেনে গিয়ে নিজেও খেয়ে নিল, তবে সবার মতো মাছ মাংস দিয়ে নয়, শুধু বেগুন ভাজি আর ডাল দিয়ে, যেটা ওর রুটিন করে দিয়েছে। নিহার খুব ইচ্ছে করে অন্য কোনো সবজি কিংবা মাছ মাংস কিছু দিয়ে খেতে, কিন্তু তবুও এসব দিয়ে খেতে হচ্ছে, কারণ ওদের রুটিনের বাইরে একটু ব্যতিক্রম হলেও কপালে আর ভাত জুটবে না। এই তো কিছুদিন আগে নিহার এসব দিয়ে রোজ রোজ খেতে আর ইচ্ছে করছিল না বলেই এক পিস মুরগির মাংস আর একটু ঝোল নিয়েছিল, ব্যাস। শাশুড়ি ননদ মিলে দুদিন না খাইয়েই রেখেছে ওকে, তাই এখন আর মন চাইলেও আর না চাইলেও এসব দিয়েই খায়। কারণ ওই যে কথায় আছে না, নাই মামার চেয়েও কানা মামাও ভালো। নিহার ক্ষেত্রেও ঠিক তাই। একেবারে না খেয়ে উপোস থাকার চেয়ে সবজি দিয়ে হলেও খেয়ে পেট ভরানো উচিত। কি আজব, যেই বাড়ির চাকরটাও মাছ মাংস দিয়ে ভাত খায়, সেখানে নিহার কপালে সামান্য ডাল আর বেগুন ভাজি জুটে। নিহা রুমে এসে দেখে জয় ফোনে হেসে হেসে কথা বলছে। নিহার বুঝতে দেরি হলো না যে জয় মীরার সাথেই কথা বলছে। ও কিছু না বলে প্রতিদিনের মতো চুপচাপ ফ্লোরে বিছানা করে শুয়ে পড়লো, কারণ এটাই তার স্থান। এই এক বছরে এই একটা বছরের একটা দিনের জন্য স্বামীর পাশে জায়গা হয়নি তার। বিয়ের প্রথম রাতেই স্বামী নামক অমানুষটি নিচে ছুঁড়ে মেরেছিল ওকে। স্বামীর ভালোবাসা তো দূর, এই মানুষটির থেকে আজ পর্যন্ত একটা ভালো কথাও শুনতে পায়নি নিহা। সবসময় দাসীর মতো ব্যবহার করে। নিহার মনে হয় জয় ওর সাথে যেমন ব্যবহার করে তেমন ব্যবহার কেউ বাড়ির চাকর বাকরের সাথেও করে না। কই, চাকরদের সাথে তো কত সুন্দর করে কথা বলে, তাহলে ওর সাথে কেন এমন আচরণ করে? কথাগুলো ভাবতেই চোখ থেকে দুফোঁটা জল গাল বেয়ে গড়িয়ে পড়ল নিহার। জয়ও বেশ কিছুক্ষণ ফোনে কথা বলে বিছানায় এসে শুয়ে পড়ল, তবে শোয়ার আগে নিহাকে আদেশ করে দিতে ভুল করলো না। শোন, কাল আমার একটা পার্টিতে যেতে হবে। তুই আমার কিছু কাপড় আয়রন করে রাখিস পার্টির জন্য। আজই তো কতগুলো করলাম, আবার করতে হবে কেন? ওইখান থেকে একটা পড়ে গেলে হয় না? তোকে যেটা বলেছি সেটা করবি, ব্যাস। আমি এত কথা শুনতে চাই না। আজ মুডটা একটু ভালো, তাই গায়ে হাত তুললাম না, নয়তো আমাকে উপদেশ দেওয়ার মজা বুঝিয়ে দিতাম। যত সব গিয়ে ভূত কথাকার। কথাগুলো বলে জয় ওপাশে ফিরে গেল। রাতটা প্রতিদিনের মতোই পার হয়ে গেল। পরদিন সকালবেলা নেহা উঠে রোজকার মতো সবার জন্য নাস্তা বানিয়ে ডাইনিংয়ে রাখলো, যেন কোনো রকম ত্রুটি না হয় তার জন্য। সবাই আসার আগেই সব টেবিলে সাজিয়ে রেখেছে। একটু পরেই সবাই এক এক করে ডাইনিংয়ে আসলো। সবাই ডাইনিংয়ে বসতেই নিহা সবাইকে নাস্তা সার্ভ করতে লাগলো। কি রে মা, তুই খাবি না? একদিনে তো আমাদের সাথে বসে খেতে দেখলাম না, আজ আমাদের সাথে খাবি? বস। রায়হান সাহেবের মুখের উপর কেউ কথা বলতে পারে না, তাই সবাই রেগে মেগে দাঁতে দাঁত চেপে খাচ্ছে। তবে নিহা বেশ বুঝতে পারছে সবার মনে কি চলছে, আর ও এটাও ভালো করে জানে শ্বশুর অফিসে চলে গেলেও ওরা ওর সাথে কি করবে। তাই নিহা মুখে মেকি হাসি টেনে বলল, না বাবা, আপনারা খান, আমি পরে খাবো। আর তাছাড়া আমার এখনো ক্ষুধাও লাগেনি। তুইও না? আচ্ছা ঠিক আছে, তবে টাইমলি খেয়ে নিস।
নয়তো শরীর খারাপ করবে। জি বাবা। সাইলা বেগম স্বামীর কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠলেন। ওনার বুঝে আসে না ওনার স্বামী ঘরের বাকি সবার থেকে এই মেয়েটাকে কেন বেশি গুরুত্ব দেয়। সাইলা বেগম মনে মনে বিড়বিড় করে বললেন, যত সব আধিক্যতা, নিজের মেয়ের খোঁজ নেই, অন্যের মেয়ের জন্য দরদ উতলাই উতলাই পড়ছে। হুম। জয়, তুই কি এখনো ডেই ডেই করে ঘুরে বেড়াবি? স্টাডি কমপ্লিট করেছিস, এখনো কি ঘুরে বেড়ানোর সময়? এবার হলেও তো আমার বিজনেস হাত লাগাতে পারিস নাকি? আর তুমি ছেলেটাকে দিন দিন কুবুদ্ধি দিয়ে অপপথে পাঠাচ্ছ। এখন হলেও অন্তত ছেলেটাকে বোঝাও, নয়তো পরে মাথা ফাটলেও কাজ হবে না দেখো। বাবার কথা শুনে জয়ের খাবার খেতে খেতে বলল, ড্যাড, মমকে কিছু বলো না। আমি সময় হলে নিজে থেকেই অফিসে যাব, তোমার বলতে হবে না। বাবা, তুই তো ড্যাডের কথা শুনিস না। সে তোর স্বাধীনতাটা খর্ব করতে চাইছে। এখনই তো তোর মজা করার সময়। বিজনেস করার জন্য অনেক টাইম পড়ে আছে, তখন করিস, এখন এনজয় কর। রায়হান সাহেব স্ত্রীর কথা শুনে দিলেন এক ধমক, যেটা শুনে সবাই একেবারে চুপ হয়ে গেল। কারণ এখন কেউ কিছু বললে রায়হান সাহেব যে সবার খাওয়া শুদ্ধ বন্ধ করে দিবে সেটা সবাই ভালো করেই জানে। রায়হান সাহেব ছেলেকে উদ্দেশ্য করে বললেন, জয়, দেখিস তোর মা যে তোর কত বড় ক্ষতি করছে সেটা একদিন বুঝতে পারবি। এখন তো আমার কথাকে পাত্তা দিচ্ছিস না, এমন একদিন আসবে যেদিন তুই বুঝতে পারবি আমি কেন কথাগুলো বলতাম। এরপর খাবার শেষ করে যে যার কাজে চলে গেল, অর্থাৎ রায়হান সাহেব অফিসে, জয় বন্ধুদের সাথে বাইরে, আর ওরা মা মেয়ে দুজনেই গেল পার্লারে রূপচর্চা করতে। আর ঘরের কাজগুলো করার জন্য নিহাকে রেখে গেল চাকরানি হিসেবে। নিহা দুপুরে রান্না শেষ করে গোসল করে জোহরের নামাজটাও পড়ে নিল। এখন আপাতত ও আর ঋতু ছাড়া কেউ নেই। ঋতু হলো এই বাসার কাজের মেয়ে। আগের কাজের মেয়েটা একটু কাজে ফাঁকি দিত বলেই রায়হান সাহেব জয় আর নিহার বিয়ের পরপরই ঋতুকে নিয়ে আসে। নিহা যখন নামাজ শেষ করে জায়নামাজটা তুলে রাখছিল, তখনই ঋতু ডাকতে আসলো। ভাবি, ভাবি। নিহা জায়নামাজটা স্ট্যান্ডে রেখে দরজার দিকে এগিয়ে গেল। হ্যাঁ ঋতু, বলো। ভাবি, দুপুর পার হয়ে যাইতেছে, ভাত খাইবা না? হ্যাঁ খাবো তো, কিন্তু এখনো তো মা আর জেসি আসেনি। আর তুমিও তো জানোই ওরা যতক্ষণ না আসে ততক্ষণ খায় না। ওরা আসুক তারপর খাবো। নিহার কথা শুনে ঋতু তাচ্ছিল্য হাসলো, বলল, তুমি আসলে কি কও তো ভাবি, যে মানুষগুলো তোমার কথা একটা বারও ভাবে না, উল্টো কিভাবে তোমারে মার খাওয়ানো যায়, কিভাবে দুটা কথা শোনানো যায় এইসব ভাবে। তুমি তাদের জন্যই না খাই বসে আছো। আর কাকে মা বলতেছো? হ্যাঁ, ওই রাক্ষসী মহিলাটাকে, যে তোমারে সবসময় এই বাসা থাইকা পার করে দিতে চায়। এইভাবে বলো না ঋতু, উনি বড়জন, আর বড়জনদের এইভাবে বলতে নেই। আচ্ছা, তোমার ক্ষুধা লেগেছে? না, আমার এখনো ক্ষুধা লাগে নাই। মানুষ ভাত কি এখন খায়নি? বিকাল হোক, তারপর ক্ষুধা লাগবো। নিহা বুঝতে পারলো ঋতু কথাটা ওকে পিঞ্চ মেরেই বলেছে, তাই ঋতুর গালটা টেনে দিয়ে হেসে বলল, ক্ষুধা লাগেনি তাই না? তাহলে আমাকে ডাকতে এসেছো কেন? তুমি তো যতক্ষণ ক্ষুধা না লাগে ততক্ষণ আমাকে খাবার কথা বলো না। চলো খাবে। বলে ঋতুর হাত ধরে রুম থেকে বের হয়ে গেল নিহা। তুমি শুধু শুধু আমার টাইনে নিয়ে যাইতেছো। তুমি ভালো করেই জানো আমি তোমাকে ফেলে খাবো না। আচ্ছা, সে দেখা যাবে। আচ্ছা ঋতু, একটা কথা বলো তো, তুমি আমাকে এত পছন্দ করো কেন? যেখানে এই বাড়ির সবাই আমাকে অপছন্দ করে, সেখানে তুমি আমাকে তো ভালোবাসো কেন? তুমি মানুষটাই এমন যে তোমাকে যে কোনো মানুষ ভালো না বেসে থাকতেই পারবে না। তবে আমি ভালো মানুষগুলোর কথা বলছি, যেমন বড় স্যার। কারণ খারাপ মানুষগুলো কখনো ভালো মানুষগুলোকে চিনতে পারে না, যেমন ওরা মা আর ছেলে মেয়ে। নিহা আর ঋতু যখন কথা বলতে বলতে সিঁড়ি দিয়ে নামছিল, তখনই শায়লা বেগম আর জেসি ঘরে ঢুকলো। দুজনেই ভিতরে ঢুকে সোফায় ধপ করে বসে পড়লো। নিহা শাশুড়ি আর ননদকে টায়ার্ড দেখে দ্রুত কিচেনে গিয়ে 2 গ্লাস লেবুর শরবত বানিয়ে নিয়ে আসলো। যদিও ঋতু অনেকবার বারণ করেছিল, কিন্তু নিহা শোনেনি। এ নিন মা, শরবতটা খেয়ে নিন, তাহলে ক্লান্তিটা দূরে যাবে। জেসি, তুমিও নাও। সোফায় মা মেয়ে দুজনেই চোখ বন্ধ করে বসেছিল। হঠাৎ নিহার কণ্ঠস্বর শুনে চোখ খুলে তাকিয়ে সোজা হয়ে বসলো। একবার নিহার হাতের ট্রেতে রাখা শরবতের গ্লাসগুলোর দিকে তাকিয়ে নিহার দিকে তাকালো। তারপর তাচ্ছিল্য হেসে শায়লা বেগম বললেন, তোকে কি আর সাথে গিয়েও বলি? গিয়েও ছোট লোক কোথাকার। এই বাড়িতে এসেছিস 1 বছর হয়ে গেছে, কখনো আমাদেরকে কি লেবুর শরবত খেতে দেখেছিস?
তুই জানিস না আমরা ফ্রুট জুস ছাড়া অন্য কোনো রকম শরবত খাই না? মম, তুমি ওকে কেন বলছো এসব? ও তো আমাদের খাওয়ার জন্যই আনেনি। আমাদের জন্য শরবত এনেছে বলে নাম করার জন্য এনেছে। যদি খাওয়ার জন্য আনতো তাহলে এমন ছোট লোকই শরবত বানিয়ে আনতো না। ওয়াক, এরকম সাদামাটা লেবুর শরবত কেউ খায়? আমার তো দেখেই বমি বমি মনে হচ্ছে। এসব ওদের মতো ছোট লোকেরাই শুধু খেতে পারে। লিসেন ভাবি সাহেব, পরের বার থেকে আমাদের জন্য কিছু আনতে হলে আমাদের পছন্দ অপছন্দ জেনে তারপর আনবে, নয়তো তোমার আনা জিনিস তোমার মুখে ছুঁড়ে মারবো। গট ইট? আর হ্যাঁ, আমরা আসার আগেই যেন ডাইনিং এর খাবার রেডি থাকে। চলো মম, ফ্রেশ হতে হবে। চল। বলেই মা মেয়ে দুজনেই গদগদ পায়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। নিহাকে কিছু বলার সুযোগও দিল না। এখন খুশি হয়েছো তো ভাবি? দেখলে তো তোমার ভালো কাজের কি প্রতিদান দিল। আচ্ছা, তুমি কখন শুধরাবা কও তো? কেন বুঝো না তোমার ভালো কাজের কোনো মূল্যই তাদের কাছে নেই? মূলত তোমারই কোনো মূল্য নেই ওদের কাছে। কেন পইরা আছো এখানে? এই বন্দি দশায় না থাইকা কোথাও চইলা গেলেও আরো ভালো করতো। অন্তত এই অমানুষ তিনটার হাত থেকে বাঁচতে পারতে। এখন আসো, এইভাবে আর দাঁড়াইয়া না থাইকা ম্যাম সাহেবের জন্য টেবিলে খাবার সাজাইয়া দেই, নয়তো আবার কথা শুনাইব তোমায়। ঋতুর কথাগুলো শুনে নিহা কোনো কথা বলল না। চুপচাপ ঋতুর সাথে কিচেনে চলে গেল। ঋতু আর কথার পিঠে বলার জন্য যেন কিছু খুঁজেই পেল না। আর ওর কি বা বলার আছে? ঋতু তো ঠিকই বলেছে, ওর কোনো মূল্যই নেই ওদের কাছে। যেখানে ওর মূল্য নেই সেখানে ওর কাজগুলোর কি মূল্য থাকবে? নিহার ভালো কাজগুলো কেন যেন ওদের কাছে খারাপ মনে হয়। শায়লা বেগম আর জেসি খাওয়ার পর নিহা আর ঋতুও কিচেনে বসে খেয়ে নিল। নিহা আসলে সবসময় ঋতুর সাথে একসাথে খাবার খায়। নিহা খাবার খেয়ে রুমে চলে আসলো। তারপর কিছু সময় মায়ের সাথে ফোনে কথা বলে ফ্লোরে বিছানা করে শুয়ে পড়ল। মায়ের সাথে কথা বলে খুব ভালো লাগছে। ভাগ্যিস রায়হান সাহেব ফোনটা দিয়েছিল, নয়তো কখনো বাবা মায়ের সাথে কথা বলার সুযোগও হতো না নিহার। রায়হান সাহেব একমাত্র ব্যক্তি যে নিহাকে নিজের মেয়ের চেয়েও বেশি ভালোবাসে। তাই নিহাও এই মানুষটাকে অনেক সম্মান আর শ্রদ্ধা করে। নিহা ঘুমাতে গিয়েও যেন ঘুম আসলো না চোখে। শরীরটা আজকাল খুব বেশি ব্যথা করে। শুতে গেলেও যেন ব্যথাগুলো আরো বেশি জেগে ধরে। অবশ্য প্রতিদিনের মারের তুলনায় আজ মারটা একটু বেশিই হয়েছে। মার আর লাথি খেয়ে যেন পুরো শরীর অসাড় হয়ে গেছে। যখন দেখলো ব্যথার জন্য এপাশ ওপাশ ফিরতে পারছে না, তখনই আর উপায় না পেয়ে উঠে বসলো নিহা। হয়তো ফ্লোরে শুয়েছে বলে আরো বেশি ব্যথা করছে। তাই ঠিক করলো ঋতুর সাথে গিয়ে গল্প করবে কিছুক্ষণ। যেই ভাবা সেই কাজ। নিহা রুম থেকে বেরিয়ে সোজা কিচেনের পাশের রুমটাতে চলে গেল, কারণ এই রুমটাতে ঋতু থাকে। ঋতু, ঋতু, বলতে বলতে নিহা রুমে ঢুকলো। ঋতু তখন খাটে শুয়ে শুয়ে মোবাইলে গেমস খেলছিল। মোবাইল মূলত রায়হান সাহেব কিনে দিয়েছিলেন, যাতে অবসর সময় ঋতু মোবাইল টিপে একটু ক্লান্তি দূর করতে পারে। নিহাকে এই সময় রুমে ঢুকতে দেখে অবাক হয়ে দ্রুত উঠে বসলো। ভাবি তুমি? আসো বসো। তুমি এই সময় এখানে? তুমি তো এই সময় প্রতিদিন ঘুমাও, আজ ঘুমাও নাই কেন? ঋতুর কথা শুনে নিহা মুচকি হেসে ঋতুর পাশে গিয়ে বসলো। তারপর ঋতুর রুমের চারপাশে চোখ বুলাতে বুলাতে বলল, ঘুম আসছিল না, তাই ভাবলাম তোমার সাথে কিছু সময় গল্প করি, তাই চলে আসলাম তোমার কাছে। সত্যি কি তাই, নাকি অন্য কোনো কারণ? মিথ্যা কইবা না কিন্তু, কারণ গত 1 বছরে তোমার আমার ভালো কইরা চেনা হইয়া গেছে। আর যাই হোক, তুমি কখনো বিকালে না ঘুমাইয়া থাকো না। সত্যি করে কাও কি হয়েছে? নিহা বরাবরই ঋতুর থেকে কিছু লুকিয়ে রাখতে পারে না। প্রথমে মিথ্যে বললো, পরে ঠিকই সত্যিটা বলে দিতে হয়। আর বলবে নাই বা কেন? এই বাড়িতে ঋতুই তো একমাত্র মানুষ যে ওর সুখ দুঃখ সব বোঝে, যার সাথে নিহা নিজের সব দুঃখ শেয়ার করতে পারে। ঋতুর বয়সটা একটু কম হলেও মেয়েটাও যথেষ্ট ম্যাচিওর। ঋতুকে এই বাড়িতে আনার পর থেকেই নিহা ঋতুর সাথে ভালো ব্যবহার করে বলে ঋতুকে ছোট বোনের মতোই দেখে বলে ঋতুও নিহাকে যথেষ্ট পছন্দ করে। নিহাও যত কষ্টেই থাকুক, ঋতুর সাথে কিছু সময় কথা বললে যেন সব দুঃখ ভুলে থাকতে পারে সে। কি হইল? কিছু কইতেছ না যে? নাকি এখনই ঋতুকেও মিথ্যা কইতে শিখা গেছো? যেমন বড় স্যারকেও কও, ভালো না থাইকাও কও কত সুন্দর করে। বড় স্যারকে সব সময় কও, বাবা আমি অনেক ভালো আছি, আমার এখানে কোনো সমস্যা হচ্ছে না।
নিহা মলিন হাসলো ঋতুর কথা শুনে। নিহাকে হাসতে দেখে ঋতু রাগী গলায় বলল, একদম হাসবা না। এখন আর আমারে ভালোই বাসো না। নয়তো আগে সব কথা আমার লগে ভাগাভাগি করতা, আর এখন আমার কাছ থেকে সব কথা লুকাইতে চাও। আরে তেমন কিছু না, আসলে শরীরটা খুব ব্যথা করছে আর পিঠেও খুব যন্ত্রণা করছে। শুলেই মনে হচ্ছে পিঠে পুড়ে শরীরে অসহ্য ব্যথা হচ্ছে, তাই না ঘুমিয়ে তোমার সাথে গল্প করতে চলে আসলাম। ঋতু নিহার কথাগুলো শুনে কয়েক সেকেন্ড কিছু একটা ভেবে হঠাৎই বলে উঠল, সারা শরীর ব্যথা করতেছে তা না হয় বুঝলাম, কিন্তু পিঠেও জ্বালা করতেছে মানে? দেখি, ওইদিকে ঘুরো তো, পিঠে কি হয়েছে দেখি। বলেই ঋতু নিহাকে ধরে ওদিকে ঘোরাতে চাইলো, কিন্তু নিহা না ঘুরে হেসেই বলল, আরে আমার পিঠে আবার কি হবে, তোমার দেখতে হবে না, এমনি ব্যথা করছে হয়তো। মনে হয় ফ্লোরে থাকার অভ্যেস নেই বলে এমনই হচ্ছে। নিহার কথাকে উপেক্ষা করে ঋতু রাগী কণ্ঠে বলল, বেশি কথা না কইয়া চুপচাপ ওইদিকে ঘুরো তো, নয়তো এখন আমার আন্তর্জাতিক গালিগুলো দিমু কিন্তু। আমায় কি ছোট্ট বাচ্চা মনে হয় যে ভুল ভাল বুঝাই দিবা আর আমি বুঝে চুপ কইরা থাকবো? ঘুরো জলদি। বলে ঋতু নিহাকে জোর করে ধরে সামনের দিকে ঘুরিয়ে দিল। তারপর পিঠ থেকে শাড়ি সরিয়ে পিঠে চোখ রাখতেই আঁতকে উঠল ঋতু। এমন কিছু দেখবে সে কল্পনাতেও করেনি। নিহার শরীরটা খুব বেশি ফর্সা হওয়ায় ফর্সা শরীরে ব্লাউজের উপর দিয়ে বেল্টের আঘাতগুলো ভালো করে দৃশ্যমান হচ্ছে। নিহার পিঠে এগুলো কিসের দাগ? আরো একটু ভালো করে দেখার জন্য ঋতু ব্লাউজের হুকগুলো দ্রুত খুলে ফেলল। সাথে সাথে নিহার পিঠের অজস্র মারের দাগগুলো চোখে পড়ল ঋতু। নিহার পিঠে অজস্র বেল্টের আঘাতে দাগ হয়ে আছে। কিছু কিছু দাগ লাল হয়ে আছে, আর কিছু কিছু তো কালো বর্ণ ধারণ করেছে। এইসব দেখে নিজের অজান্তে ঋতুর মুখটা হাঁ হয়ে গেল। মুখে হাত দিয়ে আটকে ওঠা গলায় বলল, ও মা গো, ভাবি এসব কি? আল্লাহ গো, এতগুলা মাইরের দাগ! পুরো পিঠে তো একটু জায়গাও খালি রাখে নাই যেখানে মারের দাগ নাই। বেল্টের দাগগুলো কেমন রক্ত মাইরা ফেলছে দেখো। তুমি কি করে এত আঘাত নিয়েও হাসি মুখে সব কইরা যাইতেছো ভাবি? আমি হলে তো বিছানা থাইকেই উঠতে পারতাম না। নিশ্চয়ই কোনো মলম লাগাও নাই আর ব্যথার ওষুধও খাও নাই, তাই না? আল্লাহ, কি অবস্থা হয়েছে পিঠের! দাঁড়াও, তুমি বসো, আমি এখনই আইতেছি। বলেই ঋতু বসা থেকে উঠতে চাইলে নিহা খপ করে ওর হাত ধরে ফেলল। কি হইল? হাত ধরলা কেন? ছাড়ো। কোথায় যাচ্ছ তুমি? তোমার জন্য মুভ আর ব্যথার ওষুধ আনতে যাইতেছি। সাইরা দাও আমারে হাত। না ঋতু, এসবের কোনো দরকার নেই, এমনিতেই ঠিক হয়ে যাবে। তুমি বসো। আর তাছাড়া আমার জন্য মোবার মেডিসিন আনতে গেলে ওনাদের কাছে ওনারা আরও হাসি ঠাট্টা করবে। তখন মা মেয়ে দুজন মিলে কাটা গায়ে নোনার ছিটা দিতে আসবে। থাক, লাগবে না মুভ টুপ কিছু, এমনিই সেরে যাবে। বেশি কথা বইল না তো ভাবি, চুপ করে বইয়া থাকো। আমি যেন আইসা এভাবেই দেখি। কাপড় গায়ে দিয়ে দিও না যেন, আর ভয় পাইও না। আমি তোমার জন্য বইলা আনবো নে, আমার জন্য বইলা আনবো। কথাগুলো বলে ঋতু রুম থেকে বেরিয়ে গেল। আর নিহার গায়ের কাপড় এলোমেলো হয়ে আছে বিধায় যাওয়ার সময় দরজাটা চাপিয়ে দিয়ে গেল। একটু পরেই ঋতু মুভ আর মেডিসিন নিয়ে রুমে আসলো। হয়তো দৌড়ে গিয়ে দৌড়ে এসেছে, তাই তোর এত তাড়াতাড়ি আসতে পেরেছে। ঋতু এসে একটা এরসের ট্যাবলেট আর পানির গ্লাস এগিয়ে দিল নিহার দিকে। নিহা নিজেকে সামলে রেখে কোনো মতে পানির গ্লাস আর মেডিসিন নিয়ে খেয়ে নিল। ঋতু পানির গ্লাসটা টেবিলের উপর রেখে আবারও খাটে পা তুলে নিহার পিছনে বসে পড়ল। ঋতু, কেন শুধু শুধু এত কষ্ট করতে গেলে বলো তো? সব সময়ের মতো এসবই সেরে যেত, মুখ লাগিয়ে কি লাভ? আর কয়দিনই বা মুখ লাগাবো? হয়তো এখন মুখ লাগিয়ে রাতে আবার এমন দাগ হয়ে যাবে। তার চেয়ে বরং দাগগুলো নিয়েই থেকে যাওয়াই ভালো। কথাগুলো বলতে গিয়ে নিহার চোখ থেকে দুফোঁটা জল গাল বেয়ে গড়িয়ে পড়ল। ঋতু পিছনে থেকেও নিহার কান্নার করার ব্যাপারটা বুঝতে পারলো। ঋতু এবার আস্তে আস্তে নিহার পিঠের অজস্র দাগগুলোতে মুভ লাগিয়ে দিতে লাগলো। আহ, হাসতে লাগাও ঋতু, পিঠ জ্বলছে খুব। ও মা গো, ঋতু প্লিজ ফ্যানটা চালিয়ে দাও, মুখ দেওয়ায় খুব জ্বলছে পিঠ। আল্লাহ গো। নিহাকে ব্যথায় কুকড়াতে দেখে ঋতু দ্রুত উঠে ফ্যানটা চালিয়ে দিয়ে আবারও বসে পড়ল। তারপর আবারও মুখ লাগাতে লাগাতে বলল, ভাবি, তোমাকে একটা কথা কই। বলো। ঋতু কয়েক সেকেন্ড চুপ থেকে বলে উঠল, এত মায়ের সহ্য করে কেন ইহানে পইরা আসো?
কেন চলে যেতেছো না এই বাড়ি সাইরা? তোমারে এই বাড়ির কেউ ভালোবাসে না, শুধু বড় সাহেব ছাড়া। কেন অত কষ্ট সহ্য করতেছো কও তো? কি করব বলো, বাবা যে আমায় অনেক ভালোবাসে। বাবার মতো মানুষকে ছেড়ে কি করে যাই? মানুষটা আমাকে নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসে। তাই শত কষ্ট মুখ বুজে সহ্য করে এই বাড়িতে পড়ে থাকি। সত্যি কি বড় সাহেবের জন্য পইরা আছো নাকি অন্য কিছু? মানে, ছোট সাহেবকে ভালোবাসো? কি বলো এসব তুমি? যেটা জিজ্ঞেস করছি এটা কও, ছোট সাহেবকে ভালোবাসো? নিহা কিছু বলল না, বরং চুপ করে রইল। ঋতুর প্রশ্নের জবাবে কি বলবে বা কি বলা উচিত নিহা জানা নেই। আর কি বা বলবে এটা, যে সে ওই মানুষ নামের অমানুষটাকে ভালোবাসে। কথাটা জানলে ঋতু কি ভাববে? হয়তো ওকে ছ্যাঁচড়া ভাববে। ঋতুর ততক্ষণে হুক লাগানো শেষ। তাই সে নিহার ব্লাউজের হুকগুলো লাগিয়ে দিয়ে খাটে পা ঝুলিয়ে বসে পড়লো। নিহাও সোজা হয়ে বসলো। ঋতু নিহার দিকে তাকিয়ে আবারও বলল, আমি জানি তুমি ছোট সাহেবকে ভালোবাসো, আর ওই ব্যাটারে ছেড়ে যাইতে চাইতেছ না। বড় সব তো বাহানা মাত্র। নিহা চমকালো ঋতুর কথা শুনে। ও কি করে বুঝলো সে জয়কে ভালোবাসে? হ্যাঁ, ঋতুর কথাই ঠিক, নিহা জয়কে অনেক ভালোবাসে। যদিও নিহা জানে জয়ের মনে ওর জন্য কোনো ভালোবাসা নেই, আর কখনো হয়তো জন্মাবেও না। তবুও সে এই মানুষটিকেই ভালোবাসে, অনেক ভালোবাসে। যত যাই হোক, মানুষটি তোর স্বামী, আর প্রতিটা স্ত্রীর উচিত স্বামীকে ভালোবাসা। নিহাও ভালোবাসে, তবে উচিত অনুচিতের কথা ভেবে নয়। যেই দিন প্রথম জয়ের ছবি দেখেছিল বাবার কাছে, সেই দিনই জয়কে ভালো লেগে যায় নিহার। আর সেই ভালো লাগা থেকেই ভালোবাসার জন্ম। কিন্তু কে জানতো এই মানুষটাকে নয়, অন্য কাউকে ভালোবাসবে। নিহার মনে পড়ে গেল সেই দিনটির কথা, যেদিন ওদের বাসায় রায়হান সাহেব ওনার ছেলের প্রস্তাব নিয়ে গিয়েছিল। নিহা তখন উঠানে মায়ের সাথে টুকটাক কাজ করতে করতে কথা বলছিল। তখনই বাবা সহ রায়হান আঙ্কেল বাড়িতে ঢুকে। নিহাদের ঘরটা টিনের, তবে টিনের হলেও বেশ সুন্দর আর আকর্ষণীয়। রুমও কম নেই, রান্নাঘর সহ মোট পাঁচটা রুম। আর ঘরের চারপাশে ব্যাপক জায়গা ফাঁকা রেখে ঘেরাও করে টিন দেয়া। আর সামনে পিছনে চারপাশে ঘেরাও টিনের দেওয়ালটা গিয়ে ঘরের সামনে স্থির হয়েছে। আর ওখানেই একটা দরজা দেয়া হয়েছে, যেটাকে বলা হয় চলে বাড়ির মেইন গেট। মেইন গেট দিয়ে রায়হান আঙ্কেল আর বাবাকে ঢুকতে দেখে সহজ সরল নিয়া দৌড়ে বাবার সামনে যায় বাজারের ব্যাগটা নিবে বলে। তবে রায়হান আঙ্কেলকে সালাম দিতে ভুল করলো না নিহা। হেসে রায়হান সাহেবের দিকে তাকিয়ে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? রায়হান সাহেব মুচকি হেসে নিহার মাথায় হাত বুলিয়ে দিয়ে সালামের জবাব দিলেন। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো মা? জি আঙ্কেল, ভালো আছি। আসুন, ভেতরে আসুন। বলেই বাবার দিকে ফিরে হাতটা বাড়িয়ে দিয়ে বাজারের ব্যাগ নেবে বলে। মেয়েকে দেখে রফিক সাহেবও হেসে বাজারের ব্যাগটা মেয়ের হাতে দিয়ে মেয়েকে এক হাতে বুকে জড়িয়ে নিয়ে রায়হান সাহেবের সাথে কথা বলতে বলতে ঘরের দিকে যেতে থাকে। নিহা সবসময় এমন করে, বাবা বাড়িতে ঢুকেছে দেখলেই দৌড়ে বাবার কাছে গিয়ে বাবার সাথে যেই থাকুক সেটা নিয়েই নিবে। রফিক সাহেবও মেয়ের কাজে খুশি হয়ে মেয়েকে এক হাতে বুকে জড়িয়ে ঘরের ভিতরে যান। আর আজও তাই হলো। রায়হান সাহেবকে দেখে নিহার মা দ্রুত মাথায় কাপড় টেনে দিয়ে সোজা হয়ে দাঁড়ালেন। রায়হান সাহেব সামনে আসতেই নিহার মা সালাম দিয়ে বলল, কেমন আছেন ভাইজান? এতদিন পর আমাদের কথা মনে পড়লো আপনার? সেই যে ঈদের সময় আসলেন, আর তো আসলেন না। রায়হান সাহেব হেসে বললেন, আর বলবো না ভাবি, বিজনেসের জন্য একটু সময় বের করতে পারি না, তাই আসা হয় না। ও আচ্ছা, আসেন ভিতরে আসেন। বলে নিহার মা ভিতরের দিকে যেতে লাগলো। নিহাদের ঘরের সামনে একটা খোলা বারান্দা আছে, যেটাতে শুধু উপরের টিন দেওয়া আর চারপাশের খোলা। রফিক সাহেব এবং রায়হান সাহেব দুজনে এসে বারান্দায় থাকা চেয়ারগুলোতে বসলেন। আর নিহা এবং নিহার মা ঘরে ঢুকে গেল। তো বল রায়হান, তোর কি খবর এখন? ভাবি ছেলে মেয়ে সবাই কেমন আছে? সবাই আলহামদুলিল্লাহ ভালোই আছে, তোদের কি খবর বল? এই তো আমাদেরটাও কোনো মতে চলে যাচ্ছে। এরপর দুই বন্ধু মিলে আরো বিভিন্ন বিষয় নিয়ে টুকটাক কথা বলতে লাগলো। দুজনের মাঝে গল্পের আসর জমেছে যেন। শত হলো বন্ধু বলে কথা। অনেকদিন পর এক বন্ধু আরেক বন্ধুকে পেয়ে দুজনের কথার ঝুড়ি খুলে বসেছে। এর মধ্যেই নিহার মা ট্রের মধ্যে করে নিজের স্বামী আর রায়হান সাহেবের জন্য শরবত আর নাস্তা নিয়ে আসলো। নেন ভাইজান, শরবত নেন। বলতে বলতে নিহার মা সেখানে রাখা একটা চেয়ারে বসে পড়ল। হেসে বলল, তো ভাইজান এখন বলেন, এতদিন পর কি মনে করে আসলেন? আমি তো মনে করেছিলাম আমাদের কথা ভুলেই গেছেন।
রায়হান সাহেব শরবতের গ্লাসে চুমুক দিয়ে দিতে দিতে বললেন, আরে তেমন কিছুই না ভাবি। আমি তোমাদের ভুলে যাব সেটা ভাবলে কি করে? হয়তো ব্যস্ততার কারণে আসতে পারি না, কিন্তু তাই বলে তোমাদের ভুলে যাব সেটা আমার জীবন থাকতে হবে না। তবে এবার তোমাদের কাছ থেকে একটা জিনিস নিতে এসেছি। রায়হান সাহেবের মুখে জিনিস নিতে আসার কথা শুনে নিহার বাবা মা দুজনেই অবাক হয়ে দুজনের দিকে তাকালো। নিহার মা কৌতূহল দমিয়ে রাখতে না পেরে বলেই ফেলল, কি বলেন ভাইজান, আমাদের থেকে একটা জিনিস নিতে এসেছেন মানে? আপনারা বড়লোক মানুষ, আমাদের মতন গরিবের কাছ থেকে কি বা নিবেন? রায়হান সাহেব হেসে বললেন, আরে ভাবি, তুমি হয়তো জানো না, গরিবের ঘরে কিন্তু হীরা মুক্তা থাকে। তাই তো আমি সেই মুক্তার খোঁজে শহর থেকে এখানে চলে আসলাম। এখন তোমরা হ্যাঁ করলেই হয়। রফিক সাহেব এবার একটু নড়ে চড়ে বসে সিরিয়াস হয়ে বললেন, রাহেন, কি বলতে চাস পরিষ্কার করে বল তো। তোর কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না। রায়হান সাহেবও এবার সিরিয়াস মুডে বসে বললেন, আগে বলো, তোর কাছে তোর সবচেয়ে প্রিয় জিনিসটা চাইলে তুই না করবি না? কি চাস সেটা তো আগে বল। আর তুই তো ভালো করেই জানিস, তুই কিছু চাইলে সেটা আমি কখনো না করতে পারি না, সেই যত মূল্যবান কিংবা দামি জিনিসই হোক। সেটা তো জানি, বাট এখানে দামি কিংবা মূল্যবান জিনিসের কথা আসছে না। এখানে তোর প্রিয় জিনিসটার কথা আসছে। আ- উম, আসলে রফিক, আমি চাই নিহা মামুনিকে আমার ঘরে নিয়ে যেতে। মানে? মানে হলো, আমি নিহা মামুনিকে আমার ছেলে জয়ের জন্য নিয়ে যেতে চাই। প্লিজ তুই না করিস না, বিশ্বাস কর, নিহাকে আমি নিজের মেয়ের মতো করে রাখবো। প্লিজ আমাকে ফিরিয়ে দিস না। রায়হান সাহেবের কথা শুনে নিহার বাবা মা দুজনেই বড়সড় অবাক হলো। ওনারা কল্পনা করতে পারেননি রায়হান সাহেব এমন কিছু বলতেন। নিহার মতো একটা গ্রামের মেয়েকে ওনার ছেলের জন্য নিতে চাইছেন, কথাটা যেন কিছুতেই বিশ্বাস হচ্ছে না নিহার বাবা মায়ের। রফিক সাহেব অবাক হয়ে বলেই ফেললেন, রাহান, এসব তুই কি বলছিস? আমার মেয়েকে তোর ছেলের বউ বানাতে চাস মানে? কেন, তুই রাজি না? দেখ রাহান, এখানে রাজি না রাজির কথা আসছে না, এখানে কথা আসছে ছেলে মেয়েদের। দেখ, তোরা শহরের মানুষ আর আমরা গ্রামের মানুষ, কিভাবে এটা সম্ভব? কেন, আমি কি গ্রামের মানুষ নই? আমিও তো গ্রামের মানুষ। শহরে গিয়েছি কয়দিনই বা হচ্ছে। রাহান, তুই বোঝার চেষ্টা কর, এখানে কথাটা আমাকে আর তোকে নিয়ে নয়, এখানে কথাটা নিহা আর তোর ছেলেকে নিয়ে। দেখ, তুই গ্রামের হয়েও জয় তো আর গ্রামের না, ও হচ্ছে শহরের ছেলে, আর শহরের পরিবেশে সে বেড়ে উঠেছে। এখন যদি নিহাকে ওর জন্য নিয়ে যাস তাহলে হয়তো দুইজনের মানিয়ে নিতে কষ্ট হবে। এমন হতে পারে জয় এই বিয়েটা মানতেই চাইবে না। তাই আমার মনে হয় তোর জয়ের জন্য শহরের কোনো মেয়েকে ঠিক করাটাই বেশি ভালো হবে। আর তাছাড়া জয়েরও তো পছন্দ অপছন্দের একটা ব্যাপার আছে। তুই বরং ওখান থেকে একটা মেয়ে ঠিক করে জয়ের জন্য আমরা গিয়ে 1 সপ্তাহ ধরে না হয় তোর ছেলের বিয়ে খেলাম, হা হা হা। আরে তেমন কিছু না, প্লিজ তুই আমায় ফিরে দিস না। অনেক আশা নিয়ে এসেছি তোর কাছে, তোর মেয়েকে আমার মেয়ে বানাবো বলে। তুই তো আমার জন্য অনেক করলি, এবার আমাকেও তোর জন্য কিছু করার সুযোগ দে। এরপর তিনজনের মাঝে বেশ কিছু সময় কথা বলা বলির পর অবশেষে বিয়েটা ঠিক হলো। রফিক সাহেবও বন্ধুর কথায় রাজি হয়ে গেলেন, আর রাজি না হওয়ার উপায়ও তো নেই, কারণ বন্ধু কিছু চেয়েছে, আর এটা না করার কোনো সাধ্যই নেই রফিক সাহেবের। আর সবচেয়ে বড় কথা, উনি জয়কে চিনেন, জয় যথেষ্ট ভদ্র এবং ভালো ছেলে। রফিক সাহেবের সাথে কয়েকবার দেখা হয়েছে, সম্মান দিয়েছে, অনেক সম্মান দিয়ে কথা বলেছে জয় তখন। কিন্তু রফিক সাহেবও তো জানতেন না জয় ছেলে হিসেবে ভালো হলেও স্বামী হিসেবে অমানুষ হবে। আর রায়হান সাহেবও তখন জানতেন না ওনার ছেলে ওনারই অগোচরে মদ, ক্লাব, পার্টি আর গার্লফ্রেন্ড নিয়ে মেতে থাকেন সবসময়। উনি ভাবতেন জয় শুধু বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সময় ব্যয় করে, কিন্তু ওনার ছেলে যে এত আলট্রা মডার্ন সেটা ওনার জানা ছিল না। রায়হান সাহেব চেয়েছিলেন জয়কে বিয়ে করিয়ে দিলে জয় আর বন্ধুদের সাথে মিলে সময় অপচয় করবে না। বউ এনে দিলে তখন সংসারমুখী হয়ে বাবার বিজনেসে হাত দিবে। আর সেই বউটা যদি নিহা হয় তাহলে এই ব্যাপারটা সোনায় সোহাগা, কারণ নিহা যথেষ্ট সুন্দর, ভদ্র, মার্জিত এবং পর্দাশীল। জয়ের জন্য ওকে নিয়ে গেলে মন্দ হবে না। সেদিন রায়হান সাহেব আর রফিক সাহেব মিলে নিজেদের ছেলে মেয়ের বিয়েরটা পাকাপোক্ত করে ফেললেন। মেয়ের যেহেতু ইন্টার পরীক্ষার দেওয়া শেষ, তাই রফিক সাহেবও আর না করলেন না, কারণ গ্রামের মেয়েদের এসএসসির উপরে পড়ানো হয় না, আর সেখানে রফিক সাহেব তো মেয়েকে ইন্টার অবধি পড়িয়েছেন, সেটাই বা কম কিসের। তাই রায়হান সাহেবের সাথে মিলে 15 দিনের মাথায় বিয়ের তারিখ
ঠিক করে, অর্থাৎ 15 দিন পরই বিয়ে। তবে সব ঠিকঠাক হওয়ার পরেও রফিক সাহেব আরও একবার বন্ধুর কাছে জিজ্ঞেস করতে ভুল করলেন না যে পরিবারের সবাই এই বিয়েতে রাজি হবে কিনা, বিশেষ করে জয় এই বিয়েতে রাজি আছে কিনা। রায়হান সাহেব বন্ধুকে আশ্বস্ত করে বলেছিলেন যে ওনার ফ্যামিলির সবাই রাজি। আর সবচেয়ে বড় কথা হলো উনি বললে সেইখানেও কেউ না করতে পারবেন না। রফিক সাহেবও তখন নিশ্চিন্ত হয়েছিলেন। আর রায়হান সাহেব যেহেতু শহরের পরিবেশে অভ্যস্ত হয়ে গেছে, তাই নিহার কথা ভেবে আসার সময় জয়ের একটা ছবি নিয়ে আসলেন সাথে। ছবিটা রফিক সাহেবকে দিয়ে কানে কানে বলেছিলেন যেন নিহা না দেখে মতো ওর বিছানায় এটা রেখে দেওয়া হয়, কারণ বাবা মা ছবি দেখাতে চাইলেও হয়তো লজ্জায় নিতে চাইবে না। তাই রায়হান সাহেবের এই আইডিয়াটা রফিক সাহেবও হেসে বন্ধুর সাথে সহমত জানালো। সেদিন রায়হান আঙ্কেল চলে আসলেন শহরে, আর বাবা রায়হান আঙ্কেলের কথা মতো ছবিটা নিহার অগোচরে নিহার বইয়ের টেবিলের উপর রেখে আসে। কিন্তু ওনারা তিনজনের কেউই জানতো না নিহা ওনাদের সব কথা শুনেছে। আসলে ওনারা তিনজন যখন কথা বলছিলেন তখন নিহা দরজার আড়াল থেকে সব শোনে। সেদিন রাতে নিহা যখন জয়ের ছবিটা দেখে তখনই নিহার মনে জয়ের জন্য এক ভালো লাগা তৈরি হয়। জয় দেখতে মাশাআল্লাহ অনেক হ্যান্ডসাম আর সুন্দর। ফর্সা গালে খোঁচা খোঁচা দাড়িগুলো যেন সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। দেখতে কোনো রাজপুত্রের চেয়ে কম লাগছে না। এই সুদর্শন ছেলেটা ওর স্বামী হবে সেটা ভাবতেই যেন নিহার খুশি প্লাস লজ্জা লাগছে। আর ওদের বিয়েটা যেহেতু সেদিনের থেকে আরো 15 দিন পর হয়েছে, তাই নিহা জয়কে নিয়ে ভাবতে ভাবতে জয়ের প্রতি ভালো লাগাটাও যে কখন ভালোবাসায় পরিণত হয়েছে সেটা বুঝতেই পারলো না। নিহা শুধু এইটুকু জানতো জয়ের সাথে ওর বিয়ে হলে ও নাখুশ হবে না। হ্যাঁ, এটা ঠিক যে বাবা মাকে ছেড়ে শহরে থাকতে কষ্ট হবে, কিন্তু এমন একটা মানুষকে স্বামী হিসেবে পেলে হয়তোবা বাবা মাকে ছেড়ে থাকাটাও অসম্ভব হবে না। আর এমনিতেও একদিন না একদিন তো যেতেই হবে শ্বশুরবাড়ি, আজ না হয় কাল। প্রতিটা মেয়েকেই যেহেতু শ্বশুরবাড়ি যেতেই হয়, তাই ও তো আর বাবা মায়ের কাছে থেকে যেতে পারবে না, চাইলেও পারবে না। তাই নিহা নিজেকে অনেক কষ্টে বুঝিয়ে শক্ত করেছিল। তবে মুখে এসব বলে নিজেকে সান্ত্বনা দিলেও নিহার মনটা যেন সবসময় ছোট হয়ে থাকতো। কারণ যে কখনো বাবা মাকে ছেড়ে একটা রাতের জন্য কোথাও যায়নি, সে কিভাবে শহরে গিয়ে বাবা মাকে ছেড়ে থাকবে? থাকতে পারবে তো ওখানে? মানিয়ে নিতে পারবে তো শহরের পরিবেশ? আচ্ছা, জয় কি ওকে তেমন করে ভালোবাসবে যেমন ও ভালোবেসে ফেলেছে? জয়ের মা বোন কেমন হবে? জয়ের মা ওকে মেয়ের মতো করে দেখবে তো? আর জয়ের বোন, সে কি ওকে বোনের মতো করেই দেখবে? এসব কথাই নিহার সবসময় মনে মনে ভাবতো। ভাবতে না চাইলেও যেন ভাবনায় চলে আসতো। যদিও স্বামী নামক মানুষটিকে ভালোবেসে নিহা ভুলে থাকবে ঠিক করেছিল, কিন্তু বাবা মায়ের চেহারাটা চোখের সামনে ভাসলে যেন মুহূর্তেই বিয়েটি এসবের প্রতি অনীহা চলে আসে নিহার। বাবা মাকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করে, প্লিজ বাবা, প্লিজ মা, তোমরা আমাকে বিয়ে দিও না। আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। তোমাদের ছেড়ে আমি থাকতে পারবো না। তোমরাই যে আমার বাবা মা ভাই বোন সব। প্লিজ আমাকে বিয়ে দিয়ে তোমাদেরকে পর করে দিও না। হঠাৎ করেই কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে নিহার ধ্যান ভাঙে। ঋতু কাঁধে হাত রেখেছে। নিহা চাপা স্বরে প্রশ্ন করলো, কি বলবে? কি ভাবতেছো কও তো? কখন থেকে দেখতেছি চুপ কইরাই কি যেন ভাবতেছো। কিছু না, তোমার এমনিই মনে হচ্ছে। ও হঠাৎ করেই পুরনো কিছু স্মৃতি চোখের সামনে ভেসে উঠেছে নিহার। কে জানতো বাবা মায়ের একমাত্র আদরের মেয়েটি এমন চাকরানি হয়ে যাবে। বাবা মা মেয়েকে শখ করে বড় লোকের ঘরে বিয়ে দিয়েছিল, মেয়ে তাদের সুখে থাকবে বলে। কিন্তু কে জানতো নিয়তি এমন খেলা খেলবে। নিহার বাবা মা হয়তো জানেই না ওনাদের মেয়ে কেমন আছে। ওনারা হয়তো ভাবছে মেয়ে ওনাদের বেশ সুখী আছে, কিন্তু আফসোস নিহা আর ঋতু কথা বলতে বলতে কখন যে আসরের সময় হয়ে গেছে বুঝতেই পারলো না। আসলে অনেক বেশি সময় ধরে গল্প করছে তা কিন্তু নয়, মূলত এখনকার দিনগুলোই এমন। গরম, হালকা গরম আর হালকা শীতের মাঝামাঝি সময়, বলতে গেলে পুরোপুরি শীত আসার আগ মুহূর্ত। তবে শীত পুরোপুরি না আসলেও দিনগুলো যেন প্রয়োজনের চেয়েও ছোট হয়ে গেছে। এখনকার দিনগুলো এমন যে রাতে হালকা শীত পড়ে আর দিনে গরম লাগে। হয়তো কিছুদিনের মধ্যেই শীত পুরোপুরি এসে যাবে। নিহা ঋতুর রুম থেকে নিজের রুমে চলে আসলো। আছরের আজান হয়ে গিয়েছে, এখন নামাজ পড়ে নেওয়া উচিত, নয়তো কখন দেখা যাবে চোখের পলকেই মাগরিবের আজান দিয়ে দিচ্ছে। নিহা ওয়াশরুম থেকে অজু করে এসে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করে নিল। নামাজ শেষ করে লম্বা মোনাজাত করতে ভুল করলো না নিহা। লম্বা মোনাজাতের এক পর্যায়ে ডুকরে কেঁদে উঠল সে।
আজকাল নামাজে বসলে কেন যেন দু চোখের জলগুলো বেরিয়ে আসে বিনা বাধায়। নামাজের মধ্যে চোখের জলগুলো আটকে রাখলেও মোনাজাতে কেন যেন আটকে রাখতে পারে না সে। মোনাজাত শেষ করে উঠে দাঁড়ায় নিহা, জায়নামাজটা গুছিয়ে রেখে রুম থেকে বেরিয়ে গেল। এখন আবার রাতের জন্য রান্না করতে হবে। তার চেয়েও বড় কথা, এখন যদি শায়লা বেগম আর জেসিকে কফি বানিয়ে তাড়াতাড়ি রুমে দিয়ে আসা না হয়, তাহলে নিজেরাই তো কথা শুনবেই, আবার হয়তো গায়েও হাত তুলতে পারে। আর জয় আসলে সেটাও জয়ের কানে তুলতেও সময় লাগবে না। তাই নিহা দ্রুত কিচেনে এসে 2 কাপ কফি করে নিয়ে শায়লা বেগম আর জেসির রুমে দিয়ে আসলো। তারপর নিজের জন্য আর ঋতুর জন্য 2 কাপ চা করে দুজনে একসাথে খেয়ে নিল। কারণ সন্ধ্যার আগের চাটা না খেলে নিহার মাথা ব্যথা করে। তাই যাই হয়ে যাক, চাটা ওর খেতেই হবে, আর সাথে ঋতুর জন্য বানায়। ঋতুর সাহায্যে সন্ধ্যার একটু পরেই নিহার রান্নার শেষে হয়। যদিও শায়লা বেগম আর জেসি ঋতুকে কাজ করতে নিষেধ করে, কিন্তু ঋতু ওদের চোখ ফাঁকি দিয়ে নিহাকে হাতে হাতে সাহায্য করে। সন্ধ্যা 7টার দিকে রায়হান সাহেব অফিস থেকে বাসায় ফিরে। শায়লা বেগম আর জেসি তখন ড্রয়িং রুমে সোফায় বসে ভারতীয় সিরিয়াল দেখছিল। রায়হান সাহেব সোফায় এসে বসেই নিহাকে ডাকতে লাগলো। বউ আর মেয়েকে যেন ওনার চোখেই পড়লো না। নেহা, নেহা, কিরে মা, কোথায় গেলি? রায়হান সাহেবকে ঘরে এসে নিহাকে এমন ডাকতে দেখে শায়লা বেগম টিভি থেকে চোখ সরিয়ে স্বামীর দিকে তাকালেন। রাগী গলায় বললেন, কি হয়েছে? এমন ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? আমাদের কি চোখে পড়ছে না? মাথাটা খুব ধরেছে, আমাকে 1 কাপ চা করে দিতে পারবে? তোমার কি মাথা ঠিক আছে? আমাকে চা করতে বলছো কোন যুক্তিতে? তুমি জানো না আমি কিচেনে যাই না? আমি ভালো করেই জানি সেটা। তোমার মা মেয়ে তো আবার নবাবের বেটি। তোমরা কিচেনে যাবে কেন? কিচেনে যাওয়ার জন্য তো আমি কাজের মেয়ে রেখেছি। কিচেনে গেলে তো তোমাদের গায়ে ফোস্কা পড়ে। যত সব। কিছু বললে যখন করতে পারবে না তখন আগ বাড়িয়ে অধিকার দেখাতে এসো না। যা করছো তা করো। ওই যে দেখো আরেক নবাবজাদি হাঁ করে টিভির দিকে তাকিয়ে আছে। কখন না জানি মুখ দিয়ে মশা ঢুকে যায়। মেয়েটাকে তো ভালো কিছু শেখালেই না, উল্টো নিজের সাথে সাথে আরও গোল্লায় নিয়ে যাচ্ছ। এবার অন্তত মেয়েকে কিছু শেখাও, নয়তো দেখবে শ্বশুরবাড়ি গিয়েও আবার ফিরে আসতে হবে। অনেক হয়েছে। আমার মেয়েকে নিয়ে আর একটা কথা বলবে না। তোমার ভাবতে হবে না আমার মেয়েকে নিয়ে। আমার মেয়েকে আমি রাজপুত্র দেখে বিয়ে দিব, যার ঘরে 1000টা চাকর চাকরানি থাকবে, আর আমার মেয়েকে কিছুই করতে হবে না। তুমি এসব নিয়ে মাথা ঘামিও না। রায়হান সাহেব তাচ্ছিল্য হেসে বললেন। সেই আশাতেই থাকো। তখনই সিঁড়ি দিয়ে নেমে দৌড়ে আসলো নিহা। রায়হান সাহেবের সামনে এসে অপরাধী গলায় বলল, সরি বাবা, আমি আসলে কোরআন শরীফ পাঠ করছিলাম তো, তাই পৃষ্ঠাতে শেষ করে আসতে একটু দেরি হয়ে গেল। আপনার কিছু লাগবে বলুন, আমি এক্ষুনি এনে দিচ্ছি। রায়হান সাহেব হেসে বললেন, দূর পাগলি, এভাবে মাথা নিচু করে কথা বলছিস কেন? আমি কিছু মনে করিনি, তোকে দেখছিলাম না তাই ডাকছিলাম। আমার কিছু লাগবে না, আয় এখানে বস আমার পাশে। না বাবা, আমি এখন বসবো না, আপনি বরং ফ্রেশ হয়ে আসুন, আমি আপনার জন্য চা বানিয়ে আনছি, তারপর না হয় বসবো আপনার পাশে। রায়হান সাহেব আবারও হাসলেন। হাসিটা বজায় রেখে বললেন, থাক মা, তোর কষ্ট করে কিচেনে যেতে হবে না, আমি ঋতুকে করে আনতে বলবো, তুই বরং বস। আরে বাবা, আমি কিচেনে গেলে কি হয়েছে? সবসময় তো আর কিচেন যাই না, তোমার জন্য চা করতে তো শুধু যাই, কিছু হবে না। তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো তো, আমি চা করতে যাচ্ছি। রায়হান সাহেব বসা থেকে উঠে নিহার সামনে গিয়ে নিহার মাথায় স্নেহের হাত বুলিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে মা, আমি ফ্রেশ হয়ে আসছি, তবে হ্যাঁ সাবধানে যাস। এই বলে রায়হান সাহেব হেসে উপরে নিজের রুমে চলে গেলেন। আর নিহাও মুচকি হেসে কিচেনে চলে গেল শ্বশুর নামের বাবাটার জন্য চা বানাতে। এই বাড়িতে উনিই একমাত্র মানুষ যে ওকে নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসে। তাই নিহাও এই মানুষটাকে নিজের বাবার মতোই ভালোবাসে। আসলে রায়হান সাহেব বিয়ের পরদিনই কড়া আদেশ দিয়ে বলেছেন নিহাকে যেন কিচেনে না যায়। শায়লা আর জেসি যেমন কিচেনে যায় না, তেমনি ওর কিচেনে যাওয়ার দরকার নেই। কিছু লাগলে ঋতুকে বলে যেন করিয়ে নেয়। কিন্তু রায়হান সাহেব তো জানেনই না ওনার স্ত্রী আর মেয়ে মিলে বিয়ের পরদিন নিহার স্থান কিচেনে করে দিয়েছে। অর্থাৎ বিয়ের পরদিন থেকেই ঘরের সম্পূর্ণ কাজ ওরা নিহার উপর চাপিয়ে দিয়েছে। আর কাজের মেয়েকে বলে দিয়েছে যেন নিহার কোনো কাজে সাহায্য না করে। ঋতুকে তখনও এই বাড়িতে আনা হয়নি, কাজের মেয়ে ছিল অন্য আরেকজন। তাই নিহার একা একা কাজ করতে গিয়ে হিমশিম খেতে হতো। ফলে রায়হান সাহেবের মনে হয়েছে কাজের মেয়েটি ফাঁকি দিতে শিখে গিয়েছে। আর তাই উনি বিয়ের 1 সপ্তাহের মধ্যে ঋতুকে এই বাসার কাজের জন্য নিয়ে আসে। ঋতুকেও আনার সাথে সাথে শায়লা বেগম আর জেসি মিলে নিহাকে কাজে সাহায্য না করতে বলে দেয়। কিন্তু ঋতু বরাবরই নিহার ভক্ত, কেন যেন প্রথম দিন থেকেই নিহাকে ওর ভালো লেগেছে। তাই শায়লা বেগম আর জেসির অগোচরে নিহাকে সে সাহায্য করে। তবে ঋতু এসব
অনেকবার রায়হান সাহেবকে বলতে চেয়েছিল, কিন্তু নিহার জন্য বলতে পারেনি। নিহা বরাবরই ওকে বাধা দিত, তাই ঋতুও এখন আর বলার চেষ্টা করে না। রায়হান সাহেব ফ্রেশ হয়ে নিচে নেমে আসলো। নিহা চা নিয়ে গিয়ে রায়হান সাহেবের পাশে বসলো। তারপর শ্বশুর বৌমা দুজনেই দীর্ঘ সময় ধরে গল্প করতে থাকে। ওদের গল্প দেখে শায়লা বেগম আর ঋষি দুজনেরই রাগে গা জ্বলছে। না পারছে এসব দেখতে, আর না পারছে এসব সহ্য করছে। তাই মা মেয়ে দুজনেই রাগে ফুসফুস করতে করতে উপরে চলে গেল। রায়হান সাহেব কোনো রকম প্রতিক্রিয়া না দেখিয়ে গা ছাড়া ভাব নিয়ে রিমোট নিয়ে টিভিটা অফ করে দিল। বাবা, ওনারা যে চলে গেল। ভালো হয়েছে চলে গিয়েছে। এখন আমরা বাবা মেয়ে মিলে আরো ভালো করে গল্প করব। ভালো হয়েছে না? নেহা কিছু না বলে মাথাটা নিচু করে ফেললো। রাত 10টা। রায়হান সাহেব, শায়লা বেগম, জয় আর জেসি সবাই একসাথে খাবার টেবিলে বসেছে, শুধু নেহা ছাড়া। জয় যতই বেপরোয়া চলাফেরা করুক না কেন, রাত 10টার আগেই বাসায় ফিরে। কারণ বিয়ের রাতেই রায়হান সাহেব ছেলেকে কড়া আদেশ দিয়ে বলেছিলেন, রাত 10টার আগে সে যদি বাসায় না ফিরে তাহলে পরদিন এই বাড়িতে ঢুকতে পারবে না। আর জয়ও জানে বাবা যেটা বলে সেটা করে, তাই সেও বাবার ভয়ে রাত 10টার আগেই বাসায় ফিরে আসে। সবাই যখন নিজেদের প্লেটে খাবার নিতে ব্যস্ত, তখনই রায়হান সাহেব বললেন, কি রে মা, তুই খাবি না? আই বস। না বাবা, আপনারা খান, আমি পরে খাবো। আপনি তো জানেনই আমার টেবিলে বসে খেতে ভালো লাগে না, তাই আমি ঋতুর সাথে বসে খাবো। আপনারা খেয়ে নিন। কি যে বলিস না মা, বিয়ে হয়েছে 1 বছর হলো, আর এই 1 বছর আমাদের সাথে একদিনও বসে খেলি না। টেবিলে বসে খেতে প্রবলেম আমি বুঝি না। আচ্ছা তাড়াতাড়ি খেয়ে নিস। আচ্ছা বাবা। এরপর সবাই খাবার খেতে লাগলো। জয় খাবার টেবিলে কোনো কথা বলল না, তাই এখনো কোনো কথা বলছে না, বরং চুপচাপ খাচ্ছে। বাবার সামনে এমন ভাবে থাকে সে যেন ওর মতো ভালো ছেলে আর একটাও নেই। তাই রায়হান সাহেবও জানেন না ছেলে ওনার কতটা অধঃপতনে গিয়েছে। রায়হান সাহেব মনে করেন স্ত্রী আর মেয়ে নিহাকে একটু অপছন্দ করলেও জয় নিহাকে অনেক ভালোবাসে, কারণ আজ পর্যন্ত জয়কে একবারও নিহার সাথে খারাপ ব্যবহার করতেই দেখেননি উনি। আর সবচেয়ে বড় কথা, জয় বিয়ের সময়ও কোনো অমত করেনি, বাবার কথায় বিনা বাক্যে বিয়েতে রাজি হয়ে গেছে। এমনকি বাবার পছন্দকে সম্মান জানিয়ে মেয়েটাকে সে দেখতে পর্যন্ত চায়নি। তাই রায়হান সাহেব ছেলের প্রতি অনেকটাই বিশ্বাস। উনি নিশ্চিত যে জয় নিহাকে অনেক ভালোবাসে, হয়তো এখনো একটু বেপরোয়া চলাফেরা করে, কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তবে রায়হান সাহেব তো জানেন না ওনার ছেলে নিহাকে ভালোবাসে না, বরং ঘৃণা করে। জয়ের যদি অপছন্দের কোনো মানুষ থাকে সেটা হচ্ছে নিহা। জয় যে এই 1 বছরে প্রতিদিনই নিহার গায়ে হাত তুলেছে সেটা রায়হান সাহেবের অজানা, হয়তো কখনোই জানবেন না। নিহাও কখনো বলে না, বরং সবসময় রায়হান সাহেবের কাছে জয়ের প্রশংসা করে। রায়হান সাহেব সবসময় নিহাকে জিজ্ঞাসা করে জয়কে কোনো রকম কিছু বলে কিনা, দুজনের মাঝে সব ঠিক আছে কিনা। নিহা বরাবরই মিথ্যা বলে। এই তো কিছুদিন আগেও রায়হান সাহেব নিহাকে রুমে ডেকে নিয়ে পাশে বসে জিজ্ঞেস করেছিলেন, নেহা মা, তোর কোনো অসুবিধা হচ্ছে না তুই বাড়িতে? আমি জানি না সাইলা আর জেসি তোকে একটু অপছন্দ করে, তবে এটাও জানি জয় তোকে অনেক ভালোবাসে। তারপর বলছি, তোর আর জয়ের মধ্যে সব ঠিক আছে তো মা? তোকে জয় কোনো রকম কষ্ট দেয় না তো? কারণ একটা মেয়ের শ্বশুর বাড়িতে তার সবচেয়ে আপনজন হলো তার স্বামী। শ্বশুর বাড়ির বাকি মানুষগুলো যেমনই হোক, স্বামীটা যদি ঠিক থাকে তাহলে বাকি সব গোল্লাই যাক। তাই জিজ্ঞেস করছি, জয় তোর সাথে কেমন বিহেভ করে মা? রায়হান সাহেবের কথাগুলো শুনে নিহা মনে মনে তাচ্ছিল্য হাসলো। নিহা জানে এখন এই মানুষটাকে মিথ্যা বলতে হবে, কারণ মানুষটা অনেক আশা করে ওকে তার ছেলের বউ বানিয়ে নিয়ে এসেছিল। ওনারই বা কি দোষ? উনি তো আর জানেন না ওনার ছেলে ওনার সামনে ভালো হওয়া নাটক করে। উনি তো আর এটাও জানেন না ওনার স্ত্রী মেয়ের আচরণে নিহা যতটা কষ্ট পায় তার চেয়ে দ্বিগুণ কষ্ট পায় জয়ের আচরণে। এমন একটা দিনও নেই যে জয় ওর শরীরে হাত তুলে নেই। কখনো কখনো তো সকালে রাতে দুবার জয়ের হাতের মার খেয়েছে নিহা, তবে সবটাই রায়হান সাহেবের অজানা। কারণ রায়হান সাহেবের সামনে জয় নিহার সাথে এমন বিহেভ করে যেন জয় পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। নিহাকে চুপ থাকতে দেখে রায়হান সাহেব আবারও প্রশ্ন করলেন, কি হলো মা, কিছু বলছিস না যে? আমি কিছু জানতে চেয়েছি, তোর সাথে কি জয় কোনো রকম খারাপ ব্যবহার করে? যদি সেও সাইলা আর জেসির মতো আচরণ করে তাহলে আমাকে বল, আমি এক্ষুনি ওর ব্যবস্থা করব। প্রয়োজনে এই বাড়ি থেকে বের করে দিব। বল মা। বাবা, আপনি এসব কি বলছেন? জয় কেন আমার সাথে খারাপ ব্যবহার করতে যাবে? জয় আমার সাথে কোনো রকম দুর্ব্যবহার করে না, ও তো আমাকে ভালোবাসে। আর ভালোবাসলে কেউ কারোর সাথে খারাপ ব্যবহার করতে পারে? তার মানে তুই খুশি আছিস মা? তুই জয়ের সাথে ভালো আছিস? হ্যাঁ বাবা, আমি ভালো আছি। আমার জন্য আপনি একদম টেনশন করবেন না। জয় আমাকে ভালোবাসে, আর ও আমার সাথে খারাপ ব্যবহার করবে কি?
উল্টো মা আর জেসি একটু খারাপ আচরণ করে কথা বললে সান্ত্বনা দেয়, সব ঠিক হয়ে যাবে একদিন। জেসির বিয়ে হয়ে গেলে তখন মাও বুঝতে পারবে তোমাকে। আপনি নিশ্চিন্তে থাকুন বাবা। আর জয় যদি আমাকে কষ্ট দিত, আমি তো সবার আগে আপনাকে বলতাম, তাই না? সেটাই। যাক, শুনে নিশ্চিত হলাম। সেদিন নিহার কথাগুলো শুনে রায়হান সাহেব অনেক খুশি হয়েছিলেন। যেহেতু ওনার পছন্দকে পায়ে ঠেলে না দিয়ে বুকে টেনে নিয়েছে, রায়হান সাহেবও ছেলের প্রতি সন্তুষ্ট। ওনার বিজনেসের হাত না দিক, অন্তত ওনার পছন্দের মেয়েকে তো স্ত্রী হিসেবে গ্রহণ করেছে, সেটাই বা কম কিসের। আজকালকার ছেলেমেয়েরা তো নিজের পছন্দের বিয়ে করে নিয়ে আসে, তাও বাবা মাকে না জানিয়ে। হঠাৎ করে ঘরে বউ নিয়ে এসে বলে, বাবা মা আমি বিয়ে করেছি। তখন না থাকে কিছু বলা আর না থাকে কিছু করার। রাতের খাবার খেয়ে যে যার রুমে চলে গেল। সবাই চলে গেলেও নিহা টেবিল গুছিয়ে সেও ঋতুর সাথে কিচেনে বসে খেতে লাগলো। খাওয়ার মাঝখানে হঠাৎই ঋতু বলে উঠল, ভাবি এখন কি ব্যথা একটু কমছে? নিহা খাবার খেতে খেতে শান্ত কণ্ঠে জবাব দিল, হ্যাঁ ঋতু, একটু কমেছে মনে হচ্ছে। ঘুমাইতে গেলে আবার ব্যথা লাগাইব না তো? কি জানি, লাগলেও কিছু করার নাই। এই লও, ভাত খাইয়া হইলে ওষুধগুলো খাইয়া নিও। নিহার দিকে একটা ব্যথার ট্যাবলেট আর একটা গ্যাস্ট্রিকের মেডিসিন এগিয়ে দিয়ে বলল ঋতু। নিহা হালকা হেসে বলল, আরে তুমি আবার এসব আনতে গেলে কেন? এমনি ঠিক হয়ে যেত। আর তাছাড়া বিকেলেই তো খেলাম মেডিসিন। তারপরও এখন আবার খেতে হবে। এত আঘাত নিয়ে তুমি রাতে ঘুমাইবা কিভাবে? জ্বর আসে না তোমার? আরে না, জ্বর আসবে কেন? আমার ঘুম আসলে খবরই থাকে না। এই জন্যই তুমি বুঝতে পারো না, তোমার হয়তো রাইতে জ্বর আসে। হয়তো বা, কে জানে। আচ্ছা এখন কথা না বলে খেয়ে নাও তো। এরপর ঋতু আর নিহা দুজনেই খাওয়া শেষ করে কিচেনটা গুছিয়ে যে যার রুমে চলে গেল। নিহা রুমে এসে দেখলো রুমটা খালি, তবে নাকে সিগারেটের গন্ধ আসছে। নিহার বুঝতে দেরি হলো না, জয় ব্যালকনিতে মদ আর সিগারেট দুটো একসাথে খাচ্ছে, কারণ জয়ের এটা নিত্যকার রুটিন। বাড়ির মেইন দরজায় চাবি রায়হান সাহেবের কাছে থাকে বলেই জয় রাতের খাবার খেয়েও আর বাইরে যেতে পারে না, তাই ঘরে বসেই নেশাটা নিবারণ করে। আর নিহাকে কড়াভাবে বলে দিয়েছে যেন বাবার কানে এই কথা না যায়। নিহা কখনো বলে না রায়হান সাহেবকে, তবে জয়ের মায়ের ভয়ে বলে না তাও কিন্তু নয়। নিহা রায়হান সাহেবকে না বলার কারণ হচ্ছে, সে ভালো করেই জানে যদি এই কথাটা রায়হান সাহেবের কানে পৌঁছায় তাহলে জয়কে বাড়ি থেকেই বের করে দিবে, যেটা নিহা কিছুতেই চায় না। মেয়েরা আর যাই হোক কখনো স্বামীর খারাপ কিছু হোক সেটা চায় না। তবে আশ্চর্যের বিষয় হলো, জয় নেশা করলেও কখনো নেশাগ্রস্ত হয় না, অর্থাৎ মাতাল হয় না। পুরো এক বোতল মদ খেয়েও একদম ঠিকঠাক থাকে। তবে জয় ঠিকঠাক থাকলেও নিহা যেন মদ আর সিগারেটের গন্ধে প্রতিদিন অতিষ্ঠ। না কিছু বলতে পারে আর না কিছু করতে পারে, কারণ বললেও যে নিজের দুঃখ নিজেই টেনে আনবে সেটা নিহা ভালো করেই জানে। বিয়ের পর প্রথম প্রথম তো নিহা গন্ধ সহ্য করতে না পেরে বমি করে দিত, তবে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেছে। মানুষ নাকি অভ্যেসের দাস, তাই নিহাও অভ্যস্ত হয়ে গেছে। যদিও বিয়ের পর গন্ধ সইতে না পেরে নিহা একদিন বলেছিল যেন এইসব ঘরে না খায়, তবে এই একটা কথার বিনিময়ে জয় সেদিন নিহাকে জুতো দিয়ে মেরেছিল আর চেঁচিয়ে বলেছিল, তোর এত বড় সাহস, তুই আমাকে আমার ঘরের মদ খেতে বারণ করছিস? আমাকে মদ খেতে বারণ করার তুই কে? একে তো তোকে বিয়ে করে রাত 10টার আগে ঘরে আসতে হচ্ছে, তার উপর খাবার খেয়ে একটুও বাইরে যেতে পারি না। তুই জানিস আমি আগে কয়টায় বাড়ি আসতাম? 12টা 1টার দিকে, আর এখন বাড়িতে আসতে হয় রাত 10টার আগে। শুধু তোর জন্যই এইসব হয়েছে। আমি তোকে কখনোই ক্ষমা করব না। আমি ঘরে বসেই মদ খাবো, তোর সমস্যা হলে তুই রুম থেকে বেরিয়ে যা, কিন্তু ফার্দার কখনো আমাকে এমন কথা বলার দুঃসাহস করবি না। একটা কথা কান খুলে শুনে রাখ, সবসময় নিজের সীমার মধ্যে থাকবি। কখনো আমার বউ হওয়ার চেষ্টা করবি না, তাহলে তোর জন্য ভালো হবে না। মাইন্ডেড। সেদিনের পর থেকে নিহা আর কখনো কিছু বলেনি জয়ের মদ খাওয়া নিয়ে। যে যার মতো থাকুক না, সে কেন শুধু শুধু এসবে নাক গলাতে যাবে। নিহা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে প্রতিদিনের মতো নিচে বিছানা করে শুয়ে পড়লো, কিন্তু শুতে গিয়েই তার হাজারো কষ্ট। আজকাল শুতে আসলেও যেন শরীরের ব্যথাটা মাত্রা চাড়া দিয়ে ওঠে। কাল রাতের আর সকালের মারগুলোর জন্য সোজা হয়ে শুতেও পারছে না, পিঠটা কিছুতেই বিছানার সাথে লাগাতে পারছে না। এক পা শুয়ে কতক্ষণই বা শোয়া যায়। তার উপর ইদানিং নিচ থেকে ঠান্ডাটাও ওঠে, যার ফলে নিহার রাতে প্রচুর শীত করে।
এখন দিনের বেলাও গরম পড়লেও রাতের বেলা যথেষ্ট শীত শীত অনুভূত হয়। আর সবচেয়ে বড় কথা হলো, নিহা যে কাঁথাটা গায়ে দেয় সেটাও একদম পাতলা, যার দরুন শীতটা নিহার আরো বেশি লাগে। নিহা শোয়া থেকে কয়েকবার ব্যালকনি দরজার দিকে উকি দিল, কিন্তু জয়ের আসার কোনো নামগন্ধ নেই। আচ্ছা, ওনাকে কি বলবো যে নিচে ফ্লোর থেকে ঠান্ডা উঠছে? উনি কি আমার কথা শুনবে নাকি বলবে আবার মারধর করবেন? কিন্তু না বলেও তো উপায় নেই। নিচ থেকে ঠান্ডা লাগে বলে আমি রাতে ঘুমাতেও পারি না, তারপর সারা শরীর ব্যথা। কি করবো আমি? ওনাকে কি বলাটা উচিত নাকি না বলাটাই শ্রেয়? নিহা যখন এসব সাত পাঁচ ভাবছিল, তখনই ব্যালকনির দরজাটা বন্ধ করার আওয়াজ কানে আসলো। তাকিয়ে দেখে জয় ভিতরে এসেছে। জয় এক নজর নিহার দিকে তাকিয়ে কিছু না বলে বিছানায় এসে শুয়ে পড়ল। নিহা কিছু একটা ভেবে শোয়া থেকে উঠে বসে জয়ের দিকে তাকালো। জয় তখন মোবাইলে কিছু একটা করছে, সম্ভবত ফেসবুকে। তবে জয়ের একটা বিষয় লক্ষ্য করে আজ নিহা একটু অবাক হলো। আর সেটা হলো, জয় আজকে মীরার সাথে কথা না বলে ব্যালকনি থেকে চলে এসেছে। প্রতিদিন তো মদ খাওয়ার পর মীরার সাথে দীর্ঘ সময় ধরে কথা বলার পর রুমে আসে। আজ তাহলে কথা না বলে চলে আসলো কেন? কিন্তু নিহা বেশি সময় ধরে ভাবলো না। সব ভাবনা একপাশে রেখে কাতর গলায় জয়কে ডেকে উঠল। শুনছেন? জয় ভ্রু কুঁচকে তাকালো নিহার দিকে, প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে বলল, কি হয়েছে? একটা কথা বলবো, রাগ করবেন না তো? জয় কিছু একটা ভেবে বলল। না, বল। নিহা কয়েক সেকেন্ড চুপ থেকে শুকনো একটা ঢোক দিলে ভীতু কণ্ঠে বলল, আমার না নিচে একটা কষ্ট হচ্ছে। রাতে প্রচুর শীত করে, কাঁথাটাও পাতলা। আমি কি? পুরো কথা শেষ করতে পারলো না নিহা, তার আগেই জয় রাগী কণ্ঠে বলল, তার মানে এখন তুই বলতে চাচ্ছিস যে আমি যেন তোকে পাশে নিয়ে ঘুমাই? তাহলে বলবো তুই জেগে জেগে এই স্বপ্ন দেখা বন্ধ করে দে, কারণ আমি কোনোদিনও তোকে বিছানায় আমার পাশে জায়গা দিব না। তুই যেখানেই আসিস তোর জায়গা ওইখানেই। আমার পাশে শোয়ার মতো তোর কি যোগ্যতা আছে? হ্যাঁ, তুই তো আমার বেড পার্টনার বাদ দিয়ে রুম পার্টনার হওয়ারও যোগ্যতা রাখিস না। তাহলে তুই কি করে ভাবলি যে আমি তোকে আমার পাশে বিছানায় জায়গা দিব? যেখানে আছিস সেখানেই থাক। শীত পড়েছে বলে মিথ্যা নাটক করছিস না। কোনো শীত টিত পড়ছে না। শীত আসলে তোর জন্য একার আসবে না, আমাদের জন্য আসতো। কই, আমার তো কোনো শীত লাগছে না। যত সব নাটকবাজ। এত চলে যেতে বলি, চলে তো যায় না, উল্টো সবসময় দেখবো চোখের সামনে এসে ঘ্যান ঘ্যান করছে। কথাগুলো বলেই জয় উপাস ফিরে শুয়ে পড়লো। আর নিহা সেভাবেই থা হয়ে বসে জয়ের দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ করেই টুক করে দুফোঁটা জল চোখের কার্নিশ পেয়ে গড়িয়ে পড়লো। এই মানুষটাকে বরাবরই তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলে। ওর যে কোনো কথার বিপরীতে অপমান করে কথা না বললে যেন জয়ের পেটের ভাত হজমই হয় না। সামান্য নিচে থাকতে কষ্ট হয় বলেই তো বলেছিল। কি এমন মহাভারত অশুদ্ধ করে ফেলতো যে এতগুলো কথা শুনিয়ে দিল? ও তো আর বিছানায় থাকতে চেয়েছে বলেনি, বলতে চেয়েছে আলমারি থেকে একটা কম্বল নামাতে পারবে কিনা। কিন্তু জয়কে পুরো কথা শেষ করতে না দিয়ে নিজের মতো করে বলে গেল। ওকে কিছু বলার সুযোগ পর্যন্ত দিল না। নিহাও আর কিছু না বলে পাতলা কাঁথাটা গায়ে জড়িয়ে একপা শুয়ে শুয়ে পড়লো। আর শুয়ে শুয়ে নীরবে চোখের জল ফেলতে লাগলো। কি অদ্ভুত, কান্নাটাও নিজের ইচ্ছে মতো কাটতে পারে না, নীরবে চোখের জল ফেলতে হয়। নিহার খুব ইচ্ছে করে গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদতে। কেন ওর সাথে এমন হলো? ও কি অপরাধ করেছিল যে এমন একটা শাস্তি উপরওয়ালা ওকে দিচ্ছে? কিন্তু আফসোস, নিজের ইচ্ছে মতো চিৎকার করে কাঁদতেও পারে না সে, কারণ কান্নার আওয়াজ জয়ের কানে গেলে হয়তো এই রুমে জায়গা হবে না। হয়তো তখন ব্যালকনিতে ছুঁড়ে মারবে। তাই নীরবেই চোখের জল ফেলে সে। আসলে মানুষ যে ধারণা করে মেয়েদের গায়ের রং সুন্দর হলেও সে শ্বশুরবাড়িতে সুখে থাকবে, সেটা কিন্তু একদম ভুল ধারণা। কারণ গায়ের রং সুন্দর হলেই হয় না, কপাল নামক জিনিসটাও ভালো হতে হয়। যদি কপালটাই খারাপ হয় তাহলে গায়ের রং ও তখন ফিকে হয়ে যায়। আর কপাল খারাপ বলেই হয়তো নিহার মতো এত সুন্দরী একটা মেয়ে আর শ্বশুর বাড়িতে এসে অবহেলার পাত্রী হয়ে গেছে। স্বামী নামক মানুষটি যেন দুচোখের বেশ্যে। নিহা নিজেও জানে না ওর ভবিষ্যৎটা কি, কারণ এতটুকু নিশ্চিত যে স্বামী নামক মানুষটি কখনোই ওকে ভালোবাসবে না। আর বাসবেই বা কি করে, সে তো অন্য কারোর। নিহা জানে সে চলে গেলেই জয় মীরাকে বিয়ে করবে। এমনকি জয়ের বিয়ের পর থেকে আজ পর্যন্ত কম হলেও শতবার বলেছে নিহা যেন নিজে থেকে ওকে ডিভোর্স দেয়। কিন্তু নিহা সেটা কিছুতেই করতে পারবে না, কারণ এই মানুষটিকে সে অনেক বেশি ভালোবাসে। আর ভালোবাসার মানুষটি যতই অবহেলা করুক, যতই কষ্ট দিক, এমনকি বিষ খাইয়ে দিলেও নিহা সেটা অমৃত ভেবে খেয়ে নেবে। তবুও এই মানুষটিকে সে ডিভোর্স দিতে পারবে না। রাতটা প্রতিদিনের মতোই পার হলো নিহার।
চোখের জলে বালিশ ভিজিয়ে কখন যে ঘুমিয়ে গিয়েছে নিজেও জানে না। সকালবেলা প্রতিদিনের মতো আজকেও নিহা একদম সকাল সকাল উঠে গিয়েছে। নিহার এটা রোজকার অভ্যাস, সকাল হলেই ঘুমটা যেন অটোমেটিক ভেঙে যায় তার। সে এই বাড়িতে আসার পর থেকেই প্রতিদিন 5টা বাজতেই উঠতে হয়। শুধু কালকে উঠতে একটু লেট হয়েছে নিহার, আর সেটাও জয়ের সহ্য হয়নি। নিহাকে লাথি দিয়ে তুলেছিল ঘুম থেকে। নিহা কিচেনে গিয়ে সবার জন্য সকালের নাস্তা বানিয়ে নিল দ্রুত, কারণ 8টা বাজতেই সবাই ব্রেকফাস্ট করবে। কেননা রায়হান সাহেবের করা আদেশের মধ্যে এটাও অন্যতম একটা আদেশ, আর তা হলো সবাইকে সকাল 8টায় নাস্তার টেবিলে থাকা চাই। তাই সবাই রায়হান সাহেবের ভয়ে 8টা বাজার আগেই নাস্তার টেবিলে এসে হাজির থাকে। তবে আশ্চর্যের বিষয় হলো রায়হান সাহেব এখনো জানেন না নিহা ওনার ঘরে সার্ভেন্ট হয়ে গেছে। নিহা যে সকাল সকাল উঠে সবার জন্য নাস্তা রেডি করে সেটাও রায়হান সাহেবের অজানা। উনি তো মনে করেন ঋতুই বাসার সব কাজ করে। নিহা এই বাসাতে ওনার মেয়ের মতোই আছে। নিহা আর ঋতু মিলে 7:30টার আগেই ব্রেকফাস্ট রেডি করে ফেললো। এখন শুধু ডাইনিং এ নিয়ে রাখা বাকি। সেটা 8টা বাজার 10 মিনিট আগেই রেখে আসবে। এখন একটু রুমে যাওয়া দরকার, কারণ এখন জয় জগিং থেকে আসবে, আর জগিং থেকে এসে যদি বিছানাটা গুছানো না দেখে তাহলে আবারও নিহার গায়ে হাত তুলবে। তাই নিহাও সকালের নাস্তা রেডি করে দ্রুত গিয়ে জয়ের বিছানাটা গুছিয়ে রাখে। জয়ের আর যাই খারাপ দিক থাকুক না কেন, ওর একটা ভালো দিক হলো সকাল সকাল ওঠা। জয় 6টা বাজেই উঠে যায়, আর উঠে ঘন্টা খানেক বাগানের দিকটায় গিয়ে এক্সারসাইজ করে নেয়। আর এটা ওর নিত্য দিনের রুটিন। হয়তো রোজ এক্সারসাইজ করে বলেই ওর বডিটা এতটা ফিট। নিহা ঋতুকে কিচেনে থাকতে বলে রুমে চলে আসলো। রুমে এসে ঝটফট বিছানাটা গুছিয়ে নিল। 7:45 বাজে, তার মানে এখনই জয় চলে আসবে। আর বাবাও নিশ্চয়ই উঠে গিয়েছে। টেবিল ছেড়ে নাস্তা সাজাতে হবে, তাই নিহা আবারও কিচেনে চলে আসলো। ঋতু, বাবা আসার টাইম হয়ে গেছে, টেবিলে নাস্তাগুলো নিয়ে যেতে হবে। তুমি আমাকে একটু দেখিয়ে দাও, আমি রেখে আসি। নিহার কথায় ঋতু বিনা বাক্যে সম্মতি জানালো। এরপর দুজনে মিলে ডাইনিং এর নাস্তাগুলো রেখে আসলো। 8টা বাজতেই সবাই ডাইনিং এ এসে বসলো, শুধু নিহা ছাড়া। নিহা না বসেই সবাইকে খাবার সার্ভ করছে। সবাইকে একে একে প্লেটে নাস্তা দিয়ে সর্বশেষ জয়ের প্লেটে নাস্তা দিতে জয়ের পাশে গিয়ে দাঁড়ালো নিহা। জয় প্লেটের দিকে তাকিয়ে আছে। ওদের সকালে নাস্তা হচ্ছে রুটি, পরোটা আর যে কোনো একটা ভাজি। নিহা যেই না জয়ের প্লেটে ভাজি দিতে যাবে, অমনি পানির গ্লাস হাতে লেগে পানির গ্লাসটায় থাকা সব পানি জয়ের শার্টে গিয়ে পড়ে। মুহূর্তেই জয় চেঁচিয়ে ওঠে। হোয়াট দ্য হেল!